আরে আর যে পারি না, খিদের চোটে পেটের ইঁদুরগুলো যে ডিগবাজি খাচ্ছে। আর গিন্নি গিন্নি সেই যে সকাল সকাল কোথায় গেল কে জানে। এদিকে যে আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল। উফ, এখন যে আমি কি করি। এই যে বুড়ো, তা বসে বসে আমার নামে কি গালমন্দ করছো শুনি? ছি ছি, গালমন্দ করবো কেন গিন্নি? আসলে আমার পেটের ইঁদুরগুলো না বড্ড লাফালাফি শুরু করেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি পেটটা ফাটিয়ে বাইরে বেরিয়ে আসবে। তা গিন্নি, তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাবো, গিয়েছিলাম বাগান থেকে কিছু ফুল তুলতে। কাল যে সরস্বতী পুজো, তাই আমি আগে ভাগেই কালকে পুজোর জন্য সব জোগাড় করে রাখলাম। হ্যাঁ, তা তুমি এত ফুল দিয়ে কি করবে শুনি? মরণ জানি না, জানো অঞ্জলি দেবো গো, অঞ্জলি। দিদা, আমরা কিন্তু অঞ্জলি দেব। হ্যাঁ হ্যাঁ দিবি বই কি, আরে তোদের জন্যই তো এই সরস্বতী পুজো। তা হ্যাঁ রে গুলটে ন্যাপলা, তোরা যে অঞ্জলি দিবি তা এটা জানিস তো যে সকাল থেকেই না খেয়ে থাকতে হয়? হ্যাঁ দাদু, তা আবার জানবো না? আরে দাদু, আমি তো ভেবেছি যে আজ থেকেই না খেয়ে থাকবো গো। কেন কেন? বুঝলে না তো দাদু, যদি আমি আজ থেকেই না খেয়ে থাকি তাহলে এদের থেকেও ঠাকুর আমাকে একটু বেশি বিদ্যে দেবে। কি ঠিক বলছি না? দূর পাগল, আরে মা সরস্বতী সকলকেই সমান সমান বিদ্যা বুদ্ধি দেয়, বুঝলি? জানো তো দিদা, কাল না আমি একটা টুকটুকে বাসন্তী রঙের শাড়ি পরবো, ভালো হবে না? হ্যাঁ রে পুটি, তোকে না খুব মিষ্টি লাগবে রে। সে না হয় হবে, কিন্তু আমার যে খিদে পেয়েছে তার কি হবে? ওসব খাবার টাবার হবে না। হ্যাঁ, কাল সরস্বতী পুজো না, আমার মেলা কাজ আছে, আলপনা দেওয়া। তাই পারলে আজ না খেয়েই থেকো, তাতে যদি একটু বুড়িটা একটু কমে। অগত্যা চলি রে ন্যাপলা গুলটে পুটি, আজকে সারাটা দিন না হয় রাজসভায় জল খেয়েই কাটাবো। কি হে মন্ত্রী, শুধু কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেই হবে? একটু তো রাজকার্যের দিকেও মন দিতে হয় নাকি? কেন মহারাজ, আমি আবার কি করলাম? কি আবার করবে? আয়োজন করবে? আয়োজন? কিসের আয়োজন মহারাজ? আরে আহাম্মক, এটাও কি জানো না যে কাল সরস্বতী পুজো? ঠিকই তো। তাই পুজোটা যে কিভাবে সুসম্পন্ন হবে তা কি কেউ ভেবে দেখেছেন? ওহ, তাই বলুন। ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই গোটা পুজোর দায়িত্বটা না হয় আমি একাই নিলাম। হয়েছে মন্ত্রী, হয়েছে। তুমি যে কত দায়িত্ব নেবে তা আমার খুব ভালো করেই জানা আছে। তাই আমি ঠিক করেছি যে এই পুজোর দায়িত্ব আমি সকল সভাসদদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। তা কে কি দায়িত্ব পালন করবে মহারাজ? কেন গোপাল, তুমি ঠাকুর আনবে, রাজবৈদ্য তুমি ফল আনবে, আর বিজ্ঞানী তুমি ফুল আনবে। মহারাজ, আর আমি? তুমি তো আবার একটু মিষ্টি প্রকৃতির, তাই তুমি না হয় ওই মিষ্টিটাই এনো। আর মহারাজ আমি? সে না তুমি না হয় দশকর্মার বাজারটা করে নিও। আর এই যে পণ্ডিত, তোমায় নিশ্চয়ই আলাদা করে কিছু বলার নেই, কারণ এই পুজোটা তো তোমাকেই করতে হবে, বুঝেছো? যথাজ্ঞা মহারাজ। আর মহারাজ, আমি যে বাকি রয়ে গেলাম। তুমি তো একটা অকম্মা ঢেক। তোমায় কি দায়িত্ব দিই বলো দেখি? মহারাজ, আপনি বরং আমায় পুজোর দিন দুপুরের বালক ভোজনের দায়িত্বটা দিন। দেখেছো বেটা শুটকো মন্ত্রী ঠিক নিজেরটা গোছাবার তালে আছে। ঠিক আছে মন্ত্রী, তবে দেখো যেন কোনো কিছু ত্রুটি না হয়। হবে না মহারাজ, কোনো ত্রুটি হবে না। কিন্তু মহারাজ, তার জন্য যে কিছু মোহর। তাই নাও, 200 মোহর। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এবার শুধু দেখবেন যা খিচুড়ি খাওয়াবো না, যে প্রত্যেকেই খাওয়ার সাথে সাথে নিজের খাওয়ার কলা পাতাটা অব্দি খেয়ে নেবে। দেখেছো কাণ্ড, একই আমি সকাল থেকে না খেয়ে আর এখানে এসে থেকেই শুধু খাওয়ার কথাই শুনে যাচ্ছি। না, এবার দেখছি আমার খিদেটা সত্যি সত্যি একটু বেড়ে গেছে। গোপাল, তুমি যেন কিছু বিড়বিড় করছো। না মহারাজ, আমি বলছিলাম কি সবই তো হলো, কিন্তু এই পুজোটা কোথায় অনুষ্ঠিত হবে? আমার মনে হয় মহারাজ, যেহেতু মা সরস্বতী বিদ্যার দেবী, তাই এই পুজো আমাদের পাঠশালাতেই অনুষ্ঠিত করা উচিত। ঠিক। পণ্ডিত মশাই একদম ঠিক বলেছেন। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো যে আগামীকাল সরস্বতী পুজো পাঠশালাতে অনুষ্ঠিত হবে। তাই আজকের মতো সভা এখানেই শেষ। বলি গিন্নি, এবার কি কিছু খেতে দেবে? সেই কখন রাজসভা থেকে এসেছি বলো তো। তা এসেছে তো কি হয়েছে? আমার মা থাকি না চা বুঝি? ঘরে তো কিচ্ছু নেই, তা রান্নাটা হবে কি দিয়ে শুনি? কেন এই যে
সামনের পুজোগুলোতে এই যে এতগুলো দান সামগ্রী নৈবেদ্য এই যে পোটলা বেঁধে আনলাম তা সবই কি শেষ হয়ে গেল? কেন তুমি কি ভেবেছিলে ওই সামান্য চাল ডালে কি সারা বছর কাটবে? পাউতে সামান্য চালে কলা, তার জন্য এত বাবা! রাগ করছো কেন গিন্নি, রাগ করছো কেন? তুমি কি জানো যে আগামীকাল পাঠশালায় সরস্বতী পুজোর দায়িত্ব মহারাজ আমার ঘাড়ে দিয়েছেন? আর এই পুজো করতে গিয়ে আমি এত কিছু সরাবো যে যা দিয়ে আমাদের গোটা বছরটা হাসতে হাসতে কেটে যাবে। হয়েছে তা মন্ত্রী মশাই কিসের দায়িত্ব পেলেন শুনি? কেন দুপুরের বালক ভোজনে খিচুড়ির দায়িত্ব? দেখেছ, এই জন্যই বলি মন্ত্রীকে দেখে কিছু শেখো। উনি কি সুন্দর খিচুড়ি থেকে টাকা সারাবে বললে ওই দায়িত্বটা নিয়ে নিল। শোনো, এখনো বলছি সময় থাকতে থাকতে ওই মন্ত্রী মশাইয়ের লেজুর হয়ে পড়ো, এতে তোমারই লাভ হবে। ঠিক বলেছো গিন্নি, তাহলে আজ থেকেই আমি মন্ত্রীর পিছু নিই। এই জন্যই বললি পুজোর ঘরটার সঙ্গে সঙ্গে নিজের ঘরটাকেও একটু নাড়িও, তবে যদি একটু বুদ্ধি করলে। খুলেছি গিন্নি, খুলেছি, এবার বুদ্ধি খুলেছি। তুমি আমার মাথায় যা শান্তির জল ছিটিয়েছো, এতে কি আর বুদ্ধি না খুলে থাকতে পারি? কি মজা, কি মজা! কাল আমাদের পাঠশালায় সরস্বতী পুজো। তাই সবাই বলো সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়। সাবধানে। এবার মা সরস্বতীকে আস্তে আস্তে ধরে তার বেদিতে বসাও। দেখেছো দাদু, মায়ের মুখটা কত মিষ্টি দেখতে না? হ্যাঁ, যা বলেছিস। আর এই যে কুচোকাচার দল, তোরা এবার সব একে একে বাড়ি যা। কাল তাহলে ঠিক সময় মতন পাঠশালায় চলে আসিস, বুঝলি? আচ্ছা দাদু, এই চল চল। ও আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। এই তো চাল ডালের দোকানেও এসে গেছি। যাই, এবার একটু আড়ালে লুকিয়ে মহারাজ যে 200 মোহর দিয়েছিলেন তার মধ্যে এই 150 মোহর আমার ট্যাঁকে গুঁজে ফেলি, আর বাকি 50 মোহর দিয়ে আমি পুজোর চাল ডাল কেনাকাটা করব। আর কেউই বুঝতে পারবে না যে আমি এই বালক ভোজন মাত্র 50 মোহর দিয়েই সেরে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা মন্ত্রী মশাই, আপনার পেটে পেটে এত বুদ্ধি। ঠিক আছে, এবার আমিও দেখছি যে আপনি কিভাবে একা একাই 150 মোহর হজম করেন। এই 10, 20, 30, 40। হে মোদি, আরে মন্ত্রী মশাই যে, আসুন। তুমি তো জানোই যে আগামীকাল সরস্বতী পুজো, আর দুপুরে পাঠশালায় বালক ভোজনের ব্যবস্থা করা হয়েছে। তাই মহারাজ পাঠালেন তোমার কাছে খিচুড়ির চাল ডাল কিনতে। বাহ, এ তো খুব ভালো কথা। বসুন মন্ত্রী মশাই। আরে মুদি, অত ব্যস্ত হচ্ছে কেন? শোনো, কিছু পেতে গেলে যে কিছু দিতে হয় সেটা কি তুমি জানো? কথাটা তো ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। বুঝলে না তো? জানতাম বুঝবে না। আমি তোমার কাছ থেকে যে 50 মোহরের বিনিময়ে চাল ডাল নিচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে, এমনকি মহারাজও নয়। এখন তুমি যদি এই শর্তে রাজি থাকো তবেই আমি তোমার কাছ থেকে এই চাল ডাল কিনতে পারি। নইলে তুমি তো জানোই যে এই কৃষ্ণনগরে আরো মুদি আছে, হ্যাঁ তাই না? না মন্ত্রী মশাই, ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। শুধু মনে রাখবেন যে আপনি আমায় দেখবেন আর আমি আপনাকে। এই তো ব্যবসা সুলভ কথা। তাহলে তুমি যথার সময়ে সব জিনিস পাঠশালায় পৌঁছে দিও, ঠিক আছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে যান। যাক বাবা, কাজ শেষ। কি মন্ত্রী মশাই, কি কাজ শেষ? এ কি তুমি
না মানে তুমি এখানে কি করছো? আমি তো মুদিকে ওই চাল ডালের দাম দিতে এসেছিলাম। তা 50 মোহরেই সব মিটে গেল বুঝি? এই পণ্ডিত, কি বলতে চাইছো তুমি? যেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। ও, তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছিলে? আর কি করব বলুন মন্ত্রী মশাই, আপনাকে গভীর জলে ডোবাতে গেলে যে আমাকেও ভালো মতন সাঁতার জানতে হবে। কি ঠিক বলেছি না? তা কি চাও তুমি? কিচ্ছু না, ওই 150 মোহরের অর্ধেক 75 মোহর। যদি না দি? তার জন্য যে মহারাজ আছেন। ঠিক আছে, সে না হয় দেব, কিন্তু এই পুরো পরিকল্পনার ভাগীদার যে তোমাকেও হতে হবে। বাবু, এতে আর বলার কি আছে মন্ত্রী মশাই? এবার তাহলে আমার 75 মোহর। পাবে পাবে, আগে চলো, কেউ দেখে ফেলার আগেই এখান থেকে সরে পড়ি। হ্যাঁ, চলুন। কিরে ন্যাপলা, পুজোর জোগাড় সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ পণ্ডিত মশাই। বাহ, দান দক্ষিণা তো বেশ ভালোই দিয়েছে দেখছি। এবার একটু করে মন্ত্র পড়বো আর একটু করে আমার থলিতে ভরবো। ও পণ্ডিত মশাই, নিন না, এবার পুজোটা শুরু করুন। এবার যে খিদের জ্বালা পেট আমার জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এই শুরু করি। ওম নমো নমো কিরে গুলটে, পণ্ডিত মশাই যে এক এক করে সব নিজেই সাফ করে দিল। এরকম চললে তো আমাদের জন্য আর কিছুই থাকবে না। কিছু একটা কর। ওম নমঃ। বাহ, মিষ্টিটা তো বেশ ভালোই দিয়েছে। আর ধুতি শাড়িটাও বেশ দামি বলেই মনে হচ্ছে। হাততালি ঢুকিয়ে নি বাবা। ও কি পণ্ডিত মশাই, আপনি এখনই সব থলিতে ভরছেন কেন? পুজো তো শেষ হতে এখনো ঢের দেরি। কই না তো, কে বলেছে পুজো তো শেষ। আরে আমরা তো এখনো পুষ্পাঞ্জলি দিইনি, এর মধ্যেই পুজো শেষ। ও তাই বুঝি? তাহলে এক কাজ কর, ফুলের সাজি থেকে একটা ফুল নিয়ে ঠাকুরের পায়ের কাছে ছুঁড়ে দে। বেশ, এগেল তোর পুষ্পাঞ্জলি। এ কি রে উল্টে, এ কি পুজো হচ্ছে? এই সময় যদি গোপাল দাদু থাকতো তাহলে খুব ভালো হতো। গোপাল দাদু নেই তো কি হয়েছে, চল না টুক করে একবার মহারাজকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, তাই চল। কিরে, চুপি কোথায় পালাচ্ছিস? কোথাও না পণ্ডিত মশাই। শুনে রাখ, এখানকার পুজোর কোনো কথা যদি মহারাজের কানে যায় না, তাহলে মনে রাখিস এবছর তোদের আর কাউকে উত্তীর্ণ হতে হচ্ছে না। স্বয়ং মা সরস্বতী আসলেও নয়, বুঝেছিস? আচ্ছা পণ্ডিত মশাই। কি হে পাচক ঠাকুর, তোর রান্না কত দূর? এই যে মন্ত্রী মশাই, এই হয়ে এলো বলে। কিন্তু মন্ত্রী মশাই, এই এক কড়া খিচুড়িতে কি এতগুলো লোক খেতে পারবে? পারবে, সব পারবে। তুই শুধু একটু বেশি করে লঙ্কা দিয়ে এক আগুন ঝাল খিচুড়ি তৈরি কর। তাহলে তো মন্ত্রী মশাই, সেই খিচুড়ি আর কেউ খেতেই পারবে না। সেটাই তো আমরা চাই, যাতে ওই এক কড়া খিচুড়ি দিয়েই আমরা এই বালক ভোজনটা সেরে ফেলতে পারি। তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি, ব্যাস। এই নে, এটা রাখ, আর বাকি সব ভুলে যা। ওই গো গিন্নি, খিদে পেয়েছে, বলি কিছু খেতে দেবে তো নাকি? কোথায় গেল কে জানে? দূর, আমি বা বাড়ি থেকে আর কি করব? যাই, আমি বরং আমার পেট না শুকিয়ে পাঠশালায় যাই, ওখানেই না হয় একটু বালক ভোজনের খিচুড়ি খেয়ে নেব। পাঠশালায় ঢোকা মাত্রই কি গন্ধ, মন যেন জুড়িয়ে গেল। এই পাঁচক ঠাকুরের হাতের রান্নাটা মনে হচ্ছে খুব ভালো। যাই, একটু খেয়ে আসি। এমনিতেই আজ তেমন কিছু খাওয়া হয়নি। এই পাচক, খুব মিষ্টি যে একটা গন্ধ বেরিয়েছে, তার রান্না কত দূর? এই যে গোপাল দাদা, প্রায় শেষ। তা শেষ তখন না হয় আমার একটু খাওয়াও দেখি, কেমন খেতে হয়েছে। না মানে কি হলো? আরে দাও। ওরে বাবা, কি ঝাল রে! ওরে বাবা রে! ওরে বাবা, যেন ত্রিভুবন ঘুরে এলাম। দেখো ঠাকুর, কি করেছো? খিচুড়িতে এত ঝাল কেন? না, আসলে না, ভুল করে। ও, তার মানে তুমি সত্যি কথাটা বলবে না। ঠিক আছে, এই আমি চললাম মহারাজের কাছে। দাদা গোপাল দাদা, যেও না, আমি সব সত্যি বলছি।
তুই শুধু একটু বেশি করে লঙ্কা দিয়ে এক আগুন ঝাল খিচুড়ি তৈরি কর। তাহলে তো মন্ত্রী মশাই সেই খিচুড়ি আর কেউ খেতেই পারবে না। সেটাই তো আমরা চাই, যাতে ওই এক কড়া খিচুড়ি দিয়েই আমরা এই বালক ভোজনটা সেরে ফেলতে পারি। বাহ পাচক, সরস্বতী পুজোর দিন তাহলে বেশ ভালোই লক্ষ্মী লাভ হয়েছে বলো। তা একটু হয়েছে বই কি গোপাল দাদা। তবে এবার যে তোমার ট্যাঁকের লক্ষ্মী বাঁধন ছাড়া হতে চলেছে। দাদা দাদা গোপাল দাদা, আমি আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি তাহলে যেমন চুপ ছিলে ঠিক তেমনই চুপ থাকো। আর শোনো, কানে কানে একটা কথা বলি, যে তোমায় কি করতে হবে। কি পারবে তো? খুব পারবো গোপাল দাদা। ঠিক আছে, এবার আমি চলি আর গিয়ে দেখি ওদিকের কি খবর। গোপাল দাদু, তুমি এখানে এসেছো, খুব ভালো হয়েছে। জানো এখানে কিসব হচ্ছে? কেন রে, কি আবার হলো? শোনো তবে, আচ্ছা, তার মানে পণ্ডিতও এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, এদের ব্যবস্থা আমি করছি। কি করবে গোপাল দাদু? শোন উল্টে নাপলা পুঁটি, আমি তোদের যা যা করতে বলবো তোরা শুধু সেই মতনই কাজ করবি, বুঝেছিস? ঠিক আছে গোপাল দাদু। শোন তবে, রে পারবি তো? একদম দাদু। সাব্বাস। এই যে বাচ্চারা, অনেক বেলা হলো যে, তাই আগে তোমরাই না হয় খেতে বসো, বড়রা না হয় একটু পরেই বসবে। হাজার হোক তোমরা এই পাঠশালার বিদ্যার্থী বলে কথা। কি বলো হে পণ্ডিত? হ্যাঁ, হবে না তো কি? এই যে এই গুলটে নাপলা পুটি, এই তোরাও খেতে বসে পড়, খেতে বসে পড়। না না, সে কি করে হয়? আগে আমাদের পণ্ডিত মশাই খাবেন, তারপর তো আমরা। হাজার হোক গুরুদেব বলে কথা। এই না, এই তা কি করে হয়, তা কি করে হয়? আমি হলাম যে এই পাঠশালার পণ্ডিত, তাই আমি সবার শেষেই খাবো। না না পণ্ডিত মশাই, বাচ্চারা তো ঠিকই বলছে। আগে আপনি খান। আপনি হলেন কিনা ওদের গুরুদেব। ওই তো রানীমা আর মহারাজও এসে গেছেন। আহা, কি নিয়ে তো বচসা হচ্ছে শুনি? না মহারাজ, এই বাচ্চাদের বলছি খেতে বসতে, তো এরা বলছে যে আগে নাকি তাদের গুরু খাবেন, তারপর বাকি সবাই। এবার আপনি এর একটা বিহিত করুন। না 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 না, বাচ্চারা তো ঠিকই বলেছে। একবার ভাবো মন্ত্রী, যে ওরা ওদের গুরুকে কত সম্মান করে, কত স্নেহ করে। ঠিক বলেছেন মহারাজ। তাহলে পণ্ডিত মশাই, এবার নিশ্চয়ই আপনার আর বসতে আপত্তি নেই। আরে এই বাচ্চারা, তোমরা তোমাদের গুরুকে খেতে বসাও। হ্যাঁ হ্যাঁ, বসুন পণ্ডিত মশাই, আপনাকে না হয় আমি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রানী, ঠিক বলেছ। তুমি না হয় সবাইকে খাওয়ানোর দায়িত্বটা নাও। যা ভেবেছিলাম সেটাই হলো। এবার জমবে মজা। এমা সরস্বতী, আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি হলো পণ্ডিত মশাই, আপনি এইভাবে হাত গুটিয়ে বসে আছেন কেন? আন, দেখেছেন মহারাজ, আপনি বলা সত্ত্বেও উনি খিচুড়ি খাচ্ছেন না। কি হলো পণ্ডিত? এই তো মহারাজ, এই যে খাচ্ছি। খাও। ওরে বাবারে মরে গেলাম রে, কি ঝাল রে বাবা। উফ, ওরে কেউ জল দে রে বাবা। উফ, পালাই রে বাবা, পালাই। এটা কি হলো? আমার মনে হয় মহারাজ, খিচুড়িটা এতই ভালো হয়েছে যে উনি খিচুড়ি শেষ হবার ভয়ে আগে ভাগেই গ্রামের বাকিদের খাবার জন্য ডাকতে গেছে। ও তাই বুঝি? তা এতে এত তাড়ার কি ছিল বুঝি না বাপ। যাকে যাক গোপাল, এবার তবে বাকি সভাসদদের বসার ব্যবস্থা করো। না না মহারাজ, সবার আগে যে আমাদের মন্ত্রী মশাই খাবেন, তারপর তো বাকিরা। কেন আমি আগে খাবো কেন? না, আমি আগে খাবো না। এইরকম বললে তো হবে না মন্ত্রী মশাই, কারণ আপনিই তো এই বালক ভোজনের আয়োজনটি এত সুষ্ঠুভাবে পরিচালনা করলেন, তাই না? না না, মহারাজ থাকতে আমি কেন? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, আমি বলছি আপনি খেতে বসুন। আজ আমি নিজের হাতে আপনাকে খিচুড়ি খাওয়াবো। অগত্যা যে করি। নিন নিন, খান খান। না মন্ত্রী, শুরু কর। এই করি। ওরে বাপরে, এ কি ঝাল রে বাবা। ওরে বাবা গো, ও গেলাম রে। ওরে বাবা গো, ও ওরে বাবারে, ও ওরে বাবারে, ও
ওরে এটা কি হচ্ছে গোপাল? আহা, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মহারাজ, এই খিচুড়ির জন্য যে মোহর আপনি এদের দিয়েছিলেন তা থেকে মন্ত্রী আর পণ্ডিত মিলে 150 মোহর সরিয়েছে, আর মাত্র 50 মোহর দিয়ে এই খিচুড়ির আয়োজন করেছে। কি এদের এত বড় আস্পর্ধা যে এরা ঠাকুরের ভোগের টাকা থেকেও ভাগ বসায়? এদের না আজ আমি ছাড়বো না। মহারাজ, আপাতত এরা আমাদেরকে সেই ঝাল খিচুড়ি খাওয়াবে ঠিক করেছে, সেটাই এরা এখন নিজেরাই খেয়ে ভুগছে। না গোপাল না, এটা এদের জন্য খুবই কম শাস্তি। তাই আমার আদেশ যে ওই কড়ার সব খিচুড়ি যেন মন্ত্রীকে খাওয়ানো হয়, আর ওর কাছ থেকেই যেন এই বালক ভোজনের পুরো খরচটাই আদায় করা হয়। এরকম করবেন না মহারাজ, আমি যে মরে যাব। তোমার মতো লোকের না মরে যাওয়াই উচিত। হায় হায় হায়, এবার যে আমি কি করি? ওরে বাবারে! এবার মন্ত্রীমশাই জব্দ। কিন্তু গোপাল, তাহলে বাকিদের খাওয়ার কি হবে? কোনো চিন্তা করবেন না রানীমা, আমি আগে থেকেই ভালো সুস্বাদু খিচুড়ি করেই রেখেছি। এই নাপলা গুলটে, নিয়ে আয় খিচুড়ি। বাহ বাহ, এই না হলে গোপাল। তাহলে এবার আপনারাও সবাই বসে পড়ুন খিচুড়ি খেতে। আর মহারাজ, আপনিও বসুন, রানীমা খাওয়াচ্ছেন বলে কথা। কি গোপাল, এটা আবার ঝাল খিচুড়ি নয় তো? কি যে বলেন মহারাজ। কি কেমন হয়েছে খিচুড়ি? সাধু সাধু, অসাধারণ। শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। ওরে বাবা, বাবা কাশতে কাশতে এবার মনে হচ্ছে নাড়িয়ে ভুড়ি সব একেবারে মুখ দিয়ে বেরিয়ে আসবে। এত কিছু যখন হচ্ছে তখন কান আর মাথাটাই বা বাকি থাকে কেন মহারাজ? করছে তো, আমার মাথাটাও কেমন টনটন করছে, কান দুটো ঝনঝন করছে। আমাদের এখনই মহারাজকে সুস্থ করার কথা ভাবতে হবে। ওদিকে বৈদ্য আবার কোথায় তীর্থ করছে কে জানে। তাহলে আমার কি হবে এবার? না না, এখনই এত ভেঙে পড়লে কি করে হবে? আপনার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ, আমাকেই তো সব সামলাতে হবে। এই তো এতক্ষণে আসল কথাটা ফস করে বলে ফেলেছে। মানে আমি কি তাহলে এবার মরেই যাব? ও আহ। ওহ, ওহ, শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, হাত পা সব কিছু ঝিমঝিম করছে। সে কি বলছেন? এদিকে রাজবৈদ্যেরও দেখা নেই যে। বৈদ্য আসেনি, এই সুযোগ, এই তালে যদি ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে মহারাজকে আরেকটু কাত করে দিতে পারি তাহলে বরাত খুলে যাবে। আমি এখন কি করি? আমার এ কি বিপদ হলো? দেখি তাহলে আমি কিছু করতে পারি কিনা। দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? বুঝতে না পারলে কি কবিরাজি বিদ্যায় বৈদ্যরাজ উপাধিটা আমি এমনি এমনি পেয়েছি মহারানী? তার মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন? একটা কি বলছেন রানীমা, আমার কাছে এরকম কত টোটকা আছে, কটা লাগবে খালি বলুন না। এই তো বৈদ্য যখন চলেই এসেছে তখন ওই না হয় একটু দেখে দিক। সেই জন্যই তো সাত তাড়াতাড়ি ওনাকে ধরে আনলাম মহারাজ। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? তেমন কিছু গুরুতর বলে মনে হচ্ছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, আর সেখান থেকেই যত বিপত্তি। তা মন্ত্রী মশাইয়ের মতো এমন একটি গুপি যন্ত্র থাকলে চাপ তো বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো? যা বুঝছি নির্ঘাত মহারাজের শরীরে খনিজ লবণ কম পড়েছে। আপনি যে করি হোক ওনার শরীরটা আগে ঠিক করে দিন। ওষুধ তো হাতের কাছেই আছে। মহারাজকে ডাবের জল খাওয়ালেই হাতে নাতে ফল পাওয়া যাবে। কিন্তু ডাব পাবো কোথা থেকে? আমার বাগানে সব গাছেই তো এখন ঝুনো নারকল ঝুলছে। এটা আর এমন কি কথা মহারাজ, আমি থাকতে আপনার সমস্যা কিসে? আমি যেখান থেকেই পারি
আপনার জন্য ডাব জোগাড় করে আনবো। তবে তবে আবার কি? না মানে বিনা পয়সায় কি আর কিছু কাজ হয় মহারাজ? তা তো বটেই। না না, যা লাগবে এখনই নিয়ে নাও। এই তো এবার আমি গাছেরও খাবো আর তলারও কুড়োবো। ব্যাপার কি বলতো? আমিও তো সেটাই ভাবছি। মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন, মনে হচ্ছে জরুরি কোনো দরকার। ওই তো মন্ত্রী মশাই আমাদের জন্যই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ওরে আয় না, পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয়। এই তো আমরা একেবারে হনহন করে হেঁটে এসেছি। এবার যখন এসে পড়েছিস তখন চটপট কয়েকটা ডাব পেরে দে তো দেখি। ডাব? ডাব নয় তো কি তোদের আকাশের চাঁদ পাড়তে বলেছি? মহারাজের জন্যে ডাব নিয়ে যেতে হবে বাবা, কম কথা নয়। তোরা ডাব নামা, তারপর আমি আমার খেল দেখাবো। শুধু নামালেই হবে নাকি খাইয়েও দিতে হবে? হ্যাঁ, কিন্তু এই এক কাঁদি ডাব কি একা মহারাজই খাবেন? আদৌ মহারাজের খাওয়ার উপযুক্ত কিনা সেইটা তো সবার আগে আমাকেই পরীক্ষা করে দেখতে হবে। সব ডাব নিয়ে আমার বাড়িতে হাজির হ, তারপর দেখছি। কই গো গিন্নি, গেলে কোথায়? কোথায় একটু হাতে হাতে ধরে নেবে তা নয়, ঘরের মধ্যে ঢুকে বসে আছে। এ কি গো, এ কি এনেছো? কেন? ডাব, পেট ভরে জল খাবে আর হাতে নাতে ফল পাবে। কি ফলের কথা বলছো গো তুমি? ডাবে এমন আছেটা কি? হ্যাঁ, কিছু না থাকলে কি আর মহারাজ এমনি এমনি ডাব খাবেন? তুমি তাহলে মহারাজের জন্য এনেছো এসব? না, তোমার সঙ্গে বক বক না করে আমি বরং ঢক ঢক করে জল খেয়ে নি। কি রে, হাঁ করে দেখছিস কি? দে দে, কটা কেটে দে দেখি। আরে 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 কি করছোটা কি? এই কচি ডাবের জল খেয়ে মজাই আলাদা। মহারাজের জন্য ডাব এনে নিজেই যে খেয়ে নিলে। আপনি বাঁচলে বাপের নাম, না মহারাজের নাম। তাই যা করছি করতে দাও গিন্নি, যা পাচ্ছি খেতে দাও। তাহলে মহারাজ কি খাবেন? খাবেন তো, তবে ডাবের জল নয়, একটু অন্য জল। এই মরেছে, মন্ত্রী মশাই আবার কি প্যাঁচ কষছে রে? কে জানে মন্ত্রী মশাইয়ের পেটে পেটে কি আছে, কি করে জানবো? এই তো মন্ত্রী এসে গেছে। দাও দাও দেখি, ডাবের জল পেটে না গেলে আমার শরীরটা যেন কেমন টলমল করছে। খেলে আরো বেশি করে করবে। কিছু বললে মন্ত্রী? না না না, বলছিলাম এই জল খেলে আপনি একেবারে বাহ বাহ করবেন। ডাবের জল এরকম হয় নাকি? কেমন জল মহারাজ? খাও না খাও, তুমি একটু খেয়ে দেখো, একেবারে মালুম পেয়ে যাবে। মনে হচ্ছে গতিক সুবিধের নয়, তাই একটু মেপে পা ফেলতে হবে। এ কি
না খেয়েই ফিরিয়ে দিলে যে? কেন মন্ত্রী মশাই? কথাতেই তো আছে ঘ্রাণে না অর্ধভোজনং। গন্ধ শুঁকেই টের পেয়ে গেছি ডাবের বদলে যেন পানা পুকুরের জল ডাবের মধ্যে টলটল করছে। হ্যাঁ ঠিক বলেছো গোপাল, আমি যে থুতু করে ফেলে দিলাম সে কি আর এমনি এমনি? আসলে এটা যে গাছের ডাব সেটা তো পানাপুকুরের ধারেই ছিল। আর ওই পুকুরের গন্ধে গন্ধে ডাবের জলেও গন্ধ ঢুকে গেল। তো তাই আবার হয় নাকি? হয় মহারাজ, গাছের শিকড় দিয়ে ওই জলই তো শোঁ করে ওপরে ওঠে। আর তারপর ডাব চো চো করে সেই জল ভরে নেয়। চমৎকার বিশ্লেষণ। সত্যি মন্ত্রী মশাইয়ের তুলনা হয় না। বটে, গল্পটা তাহলে বেশ ভালোই ফেঁদেছেন দেখছি মন্ত্রী মশাই। এবার তুমি আমায় অন্য কোনো জায়গার ডাব এনে খাওয়াও। বাবা, পেটের ভেতরটা এখনো কেমন যেন গুলিয়ে গুলিয়ে উঠছে। তবে সবাইকে টুপি পরালেও আমি যে টুপি পরছি না, না না, ব্যাপারটা আরেকটু নেড়ে ঘেটে দেখতে হবে এবার। কই গো গিন্নি, রাজসভা থেকে আসার পর সেই তখন থেকে হা পিত্তেশ করে বসে আছি। বলি একটু ঠান্ডা শরবত তো দিতে পারো? কি বললে? শরবত? মানে একেবারে নুন দিয়ে, চিনি দিয়ে, লেবু দিয়ে? কিন্তু সে কি আর আমার কপালে আছে? আমার অবস্থা তো তীর্থের কাকের থেকেও খারাপ। বলি কটা তীর্থে নিয়ে গেছো আমায় শুনি? তোমার মুহূর্ত জানা আছে? এই রে, শরবত শাল কেটে কুমির মানে কাক ডেকে ফেলেছি মনে হচ্ছে। কার্য করে এসেছো শুনি? মাটি করেছে। বলি এখানে বসে শরবতের খোঁজ না করে সামনে মন্দিরে গিয়ে বরং একটু চরণামৃত খেয়ে এসো না গো। ভালো যে হচ্ছে না তা তো বেশ বুঝছি, তবে চরণামৃত নয়, আমি যে কি খাবো সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে। আবার নতুন করে কি দেখাবে তুমি? ডাব না, মানে তোমায় দেখিয়ে দেখিয়ে আমি ডাবের জল খাবো আর তেষ্টা মেটাবো। আমার খুদে বাহিনী ডাব নিয়ে এলো বলে। খালি বলার অপেক্ষা। ওই এসে গেছে তোমার পঙ্গপাল। গোপাল দাদু, তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে, ওদিকে যা একটা কাণ্ড ঘটেছে না। দেখে তো আমাদের পিলি একেবারে চমকে গেছে। তুমিও দেখলে একেবারে হাঁ হয়ে যাবে। গাছকে গাছ সব ফাঁকা। ওহো, এত হাঁপাহাঁপি না করে একটু ঠান্ডা মাথায় গুছিয়ে আমায় সবটা বল দেখি কি হয়েছে। আরে বাবা, সেসব তুমি ওখানে গেলেই দেখতে পাবে। আগে এসো তো আমার সঙ্গে। কিন্তু যাবোটা কোথায়? বেশি দূরে নয়, ওই তো মাঠের ধারে যেখানে সার দিয়ে নারকেল গাছ আছে ওইখানে। চলোই না। আহা, যেতে হবে কেন? তোদের মুখের কথাই আমার কাছে চোখের দেখার থেকে বেশি। এই গুলটে, তুই ঘুরে ঘুরে দেখেছিস, তুই বল। কি আর বলবো, আমরা তো গাছে গাছে ডাব খুঁজছিলাম, কিন্তু দেখলাম একটা গাছেও ডাব নেই। তার মানে মন্ত্রী মশাই ডাব পেড়ে আগে ভাগেই সব মজুত করে নিয়েছে। বেশ, তাহলে আমিও দেখি এবার কি করে। শোন, তোরা বরং এক কাজ কর, তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখবো। এই সবাই চল। দিন দিন ডাবের জল খেয়ে মন্ত্রী মশাইয়ের কেমন জৌলুস ফিরে এসছে দেখ। তাই তো দেখছি, কেমন যেন চনমন চনমন করছেন। কি গো, আজ আবার তুমি ডাবের জল খেয়ে নিলে? জল খাবো না তো কি, কুলি করে ফেলে দেব? ওগো, এই জল কি তোমার গায়ে গতরে লাগবে? লাগবে মানে লেগে বেশি হবে। মানে দেখবে দুদিন পরেই আমি কেমন তাগড়াই হয়ে যাব। এই জলের কিন্তু গুণ আছে। তুমি পারো বটে। আমি যে আরো কত কি পারি সে আর তুমি কি বুঝবে? ও মা, ওটা কি করছো? জলে নুন গুলছো কেন? আজ আর পানা জল নয়, আজ একেবারে নুন জল খাওয়াবো। সে আবার কি?
আরে গিন্নি বুঝলে না, নুন খেলে তবেই তো সবাই গুণ গাইবে। ওমা, এ কি কাণ্ড রে! চোরের ওপর বাটপাড়ি করার জন্য এবার মনে হচ্ছে গোপাল দাদুকেই কিছু একটা করতে হবে। এই নিন মহারাজ, আজ আর আমি একটুও দেরি করিনি, একেবারে গাছ থেকে পেরেছি আর এনেছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, আমি তো তখন থেকে তোমার ডাবেরই অপেক্ষা করছি। এই সবুরের ফল তো মিষ্টি হয়। দেখুন মন্ত্রী মশাই আজ আপনার জন্য হয়তো মিষ্টি মিষ্টি ডাবের জল এনেছেন। সে তো একবার মুখে দিলেই বুঝতে পারবেন। কি তো একেবারে নুনে গোলা! ওরে বাবা, জল তো নয়, একদম নুনে পোড়া। এটা জল না অন্য কিছু? মনে হচ্ছে নুনটা একটু বেশি গুলে ফেলেছি, তবে ব্যাপারটা ধামাচাপা দিতে হবে। মানে ডাবের জলের মধ্যে খনিজ লবণই তো থাকে মহারাজ। এ থাকে জানি, তা বলে এত? জলের মধ্যে নুন, মন্ত্রীমশাইয়ের কত গুণ। মন্ত্রীমশাই খুঁজে খুঁজে যত্ন করে এনেছেনও বটে, যাকে বলে একেবারে অসাধ্য সাধন করেছেন। এমন কাজ ওই মন্ত্রী মশাই ছাড়া আর কেই বা করতে পারে? মনে হচ্ছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তবে এসে যখন পড়েছি তখন বাকিটা ঠিক সামলে দেব। এই নুন জলের যে কি গুণ সেটা খুব তাড়াতাড়ি টের পাবেন মহারাজ। আগের দিন পাক জল, তারপর আজ নুন জল। দিনে দিনে জল পাল্টাচ্ছে বটে, তবে কাজ না অকাজ সেটা এবারে আমাকেই হাতে নাতে প্রমাণ করতে হবে। কিন্তু এই জল খেয়ে যে বাবা, পেটের ভেতরটা গুলিয়ে গুলিয়ে উঠছে। ভালো জিনিস খেলে ওরকম একটু আধটু হয় মহারাজ। না 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 না, তুমি যেখান থেকে পারো আমায় মনের মতো ডাবের জল এনে খাওয়াও মন্ত্রী। বেশ, তাই হবে মহারাজ। তবে পরের বার নুনের সঙ্গে একটু চিনি মিশিয়ে ঠিক সামলে নেব। দাদু, দাদু, আমরা সবাই এসে গেছি। সেটা তো দেখতেই পাচ্ছি রে, কিন্তু কাজের কাজ কিছু করেছিস কি? মানে ওই নজর রাখার ব্যাপারটা বলছো তো? যাক, তাহলে আমি না বলতেই তোরা বুঝে গেছিস। নিজের চোখে দেখেছি, তারপরে বুঝেছি। দাদু, তুমি যা ভেবেছিলে ঠিক তাই। মন্ত্রী মশাই তো একেবারে যা তা করছেন। নিজে আসল জল খেয়ে ডাবে নকল জল ভরছেন, আর মন্ত্রী মশাইকে ডাব এনে ব্যবস্থা করে দিচ্ছে ওর ডান হাত আর বাঁ হাত। তার মানে বটা আর ঘটা ডাব আনছে আর সেটা সাঁটাচ্ছে মন্ত্রী মশাই, আর মহারাজের কপালে জুটছে নকল জল। বুঝেছি, মন্ত্রী মশাই সেই নকল জল খাইয়ে মহারাজকে বোকা বানাচ্ছেন। তোরা তৈরি থাক, তারপর মন্ত্রী মশাইকে কি করে নাকের জলে চোখের জলে করতে হয় সেটা দেখাচ্ছি। মনে হচ্ছে গোপাল দাদু মনে মনে ঠিক একটা কিছু পরিকল্পনা করেছে। আমারও তো তাই মনে হচ্ছে। দাদু কি আর এমনি এমনি ছেড়ে দেবে? এই নে, এটা সঙ্গে রাখ, আর আমি যেমনটা বলছি তেমনটা কর। মহারাজ যা তাড়া দিয়েছেন তাতে মনে হচ্ছে মন্ত্রী মশাই যা করার খুব তাড়াতাড়ি করবে। না, কচি ডাবের জল খেলে প্রাণ একেবারে জুড়িয়ে যায়। তাড়াতাড়ি খা, মন্ত্রী মশাই এসে দেখলে প্রাণ বের করে দেবে। হ্যাঁ, হতচ্ছাড়া, আমাকে ফাঁকি দিয়ে এখানে বসে ডাবের জল খাওয়া হচ্ছে। সব এই বটার জন্যে। নে, এবারে সামলা। হ্যাঁ, ডাবের জল ওই চোখের জল হয়ে বেরোবে। চল চল, এক্ষুনি আমার বাড়িতে দু কাঁধি ডাব নামিয়ে দিয়ে আয়।
গোপাল দাদুর বুদ্ধির দৌড় আবার একবার কেমন দাদুর কথা মিলে গেল। ঠিক বলেছিস তো। এবার আমাদের যে কাজটা করার কথা সেটা করে ফেলি। যা তোরা যা, আমি ততক্ষণে জোলাপ মেশানোর কাজটা করে ফেলি। ও মন্ত্রী মশাই, যা যা ভাগ এখান থেকে, যত সব কুঁচো কাঁচা। আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতেই পারেন না। কি বলছিস? ঘুড়ি ওড়াতে পারি না? ছোটবেলায় কম ঘুড়ি উড়িয়েছি। লাটাইটা দে দেখি। আপনি আপনার কাজ করুন, আমরাও আমাদের কাজ করছি, মানে দেখছি। দেখ না দেখ, এই দেখ ঘুড়ি কেমন পতপত করে উঠছে। না, গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। দে এবার একটু ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নি। এবার আমাকে পরিকল্পনা মতো ঠিকঠাক কাজ করতে হবে, যাতে মন্ত্রী ছুটে ছুটে এখানে আসবে আর তারপরেই ফাঁসবে। ওবা, আপনি আবার এখানে কি করছেন? না না, তেমন কিছু নয়, ওই প্রকৃতি ডাকছে মনে হচ্ছে। তা বলে দেখে দেখে এইখানে? একবার ডাক পেলে আর এখানে সেখানে খেয়াল থাকে নাকি? বেশ, তবে যান। এই তো ডাবও এসে গেছে আর আমিও এসে গেছি। এবার দেখি গিন্নি, একটু নুন আর চিনি দুটোই আনো দেখি। কিন্তু কিন্তু এ কি? আ আ আ, পেট পেট মোচড় দিচ্ছে। আ ও আ। আরে আরে, যাচ্ছ কোথায়? ওখানে তো গোপাল আছে। হ্যাঁ, এখানে আমার গোপাল কি করছে? ওই তো বললো ওকে নাকি প্রকৃতি ডাকছে। ডাকাচ্ছি, আমি ডাকাচ্ছি। এই যে গোপাল, আমার যে খুব জোর পেয়েছে। আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই। দেখো গোপাল, দেখো এখন একদম ফাইলামি করবে না। ও, আমার অবস্থা খুব খারাপ। আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই। আরে, আমার যে কাপড়ে চোপড়ে অবস্থা। তা জোলাপ মেশানো ডাবের জল খেলে সেরকম তো একটু হবেই মন্ত্রী মশাই। জোলাপ? আপনি মহারাজকে কি খাইয়েছেন মন্ত্রী মশাই? বলুন বলুন, তাড়াতাড়ি বলে ফেলুন মন্ত্রী মশাই, না হলে কিন্তু আমি বেরোবো না। আমি তো ওই পাক, না না না, মানে নুন নুন। মহারাজকে যদি আপনি নুন আর পাক মেশানো জল খাওয়াতে পারেন, তাহলে নিজে একটু জোলাপ মেশানো জল খেলে দোষ কি? রোজ রোজ ঘুঘু তুমি খেয়ে নেবে ডাব না? হয়ে গেল রে, ধরেছি হাতে নাতে, ছাড়বো না। মহারাজ আপনি? আমি সব জেনে গেছি। রোজ রোজ আমাকে বোকা বানানো, আমি এবার বের করছি। কিন্তু আমার যে এখনই বেরিয়ে গেল মহারাজ। এই যা। থাক, বাকি শাস্তি না হয় শৌচ কাজের পরেই হবে মহারাজ। এই জায়গাটা সেফ লাগিতেছে। তাহলে ওইখানেই আমরা টাবু ফেলিয়া থাকিব। ইয়েস, এই মাঝি নৌকাটা ওই পারে নিয়ে চলো। গিন্নি, আর কটা ভাত দিয়ে যাও তো। গিন্নি আবার গেল কোথায়? বলি ও গিন্নি, শুনতে পাচ্ছ? কি হয়েছে? আমার মাথা। কি বললে? মানে ওই মাছের মাথা। মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খুব ভালো রেঁধেছো গিন্নি। ও তাই বলো। বলছি কি, আমাকে একটু ভাত দাও না, পেটের ডান দিকটা একটু খালি খালি লাগছে। হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পেরেছি। আমি আবার পেট একদম খালি রাখতে পারি না তো,
পেট খালি থাকলেই বায়ু জমে, বুঝলে গিন্নি? দাঁড়াও, নাও নাও, হাঁড়িতে যত ভাত ছিল সব ঢেলে দিয়েছে, সব। ভালো করেছো গিন্নি। কি ভালো মানুষ রে বাবা। বলি, বিয়ের সময় যে বড় মুখ করে বলেছিলে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এরকম বলেছিলাম নাকি আমি? কই, আমার তো মনে পড়ছে না। এখন আমি খাবো কি? সব ভাতই যে তুমি খেয়ে নিলে। পেট পুরো ভরে গেছে, বুঝলে? উঠলাম গিন্নি, তুমি দুপুরে দুটো মুড়ি খেয়ে নিও, খালি পেটে থেকো না যেন। আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি নিজের চিন্তা করো। খেতে খেতে যেদিন ভুঁড়িখানা ফটাস করে ফেটে যাবে সেদিন বুঝবে। হ্যাঁ, আমার ভুঁড়ি ফাটলে তোমার মাছ মাংস খাওয়া সব শিখেই উঠবে, এই বলে দিলাম। যত সব। আহ, এই তো ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশের গন্ধ। ভোলা ময়রা, ভোলা ময়রা। কি হলো গোপাল, ডাকাডাকি করছো কেন? সন্দেশ পাকাচ্ছ বুঝি? হ্যাঁ গোপাল, গন্ধ পেয়েছো নিশ্চয়ই। সে আর বলতে, তুমি সন্দেশে পাক দিলে গোটা কৃষ্ণনগর রাজ্যটা যে তোমার সন্দেশের গন্ধে মৌ মৌ করে। কই দাও তো, আমাকে মাখা সন্দেশ দাও। আজ সন্দেশ খেয়ে তবে রাজসভায় যাব। দিচ্ছি গোপাল, দিচ্ছি। এই নাও, এই নাও। আরো দাও, আরো দাও। হ্যাঁ, এই নাও, এই নাও। আরো দাও, দাও দাও দাও। আর তো নেই, সব সন্দেশ শেষ। যা, কি যে করো না, একটু বেশি করে বানাতে পারো না? এদিকে আজও আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল, আমি চলি। আরে সন্দেশের পয়সাটা তো দিয়ে যাও। পয়সা? পয়সা তো নেই, পয়সাও শেষ তোমার সন্দেশের মতো। ভয় পেও না ভোলা ময়রা, রাজসভা থেকে ফেরার পথে আরো 1 কিলো মাখা সন্দেশ নিয়ে তবে বাড়ি ফিরবো, তখন সব পয়সা একেবারে শোধ করে দিয়ে যাব। চলি। গোপাল বলে কি? এক কড়া মাখা সন্দেশ খেয়েও পেট ভরেনি। হ্যাঁ, আবার বলে কি না বাড়ি যাওয়ার সময় আরো 1 কিলো সন্দেশ নিয়ে যাবে। বাবা রে বাবা, গোপাল মানুষ নাকি রাক্ষস? হ্যাঁ, তা এটা আবার কোন আনন্দের রাজ জ্যোতিষী? আগে মহারাজ, আমার গরুর একসঙ্গে 2টো বাছুর হয়েছে, সেই আনন্দে আমি আজ রাজসভায় রসগোল্লা নিয়ে এসেছি সবাইকে খাওয়াবো বলে। বাহ বাহ, গরুর বাছুর হয়েছে সেই আনন্দে রসগোল্লা? তাহলে তোমার বাচ্চা হলে তুমি বুঝি আমাদের মাংস ভাত খাওয়াবে? মন্ত্রী, তুমি না সত্যি। রসগোল্লার গন্ধ নাকে গেল বলে মনে হলো। এই তো আমি ঠিক ধরেছি, ঠিক ধরেছি, ঠিক ঠিক ঠিক। বাচ্চা কাঁদে ভ্যাঁ ভ্যাঁ, বুড়ো হাসে ফিক ফিক। বাহ বাহ বাহ, দারুণ ছন্দ মেলালে তো সভাকবি। তা গোপাল, তোমার নাক তো দেখছি বড় শক্তিশালী। আগে পিঁপড়ে আর গোপাল ভাঁড়ের মধ্যে মিল কোথায় জানেন? কোথায়? দুজনেই মিষ্টির গন্ধ 100 মাইল দূর থেকেও শুকে নেয়। তা আজ রাজসভায় রসগোল্লা কোন আনন্দে রাজ্যতীষী? আমার 2টো বাছুর হয়েছে গোপাল, সেই আনন্দে। তোমার নয় রাজ্যতীষী, বলো তোমার গরুর 2টো বাছুর হয়েছে। হ্যাঁ, বাহ বাহ বাহ, এ তো বড় খুশির খবর। কই দেখি রসগোল্লাগুলো এই মিষ্টির ভাগ ঠিক মতন পড়েছে কিনা। মিষ্টির ভাগ তো ঠিক আছে, দাঁড়ান। আবার এবার দেখছি ছানাটা টাটকা কিনা।
এবার কি দেখবে গোপাল? এবার দেখবো রসগোল্লাটা পুরো গোল কিনা। যা, এ কি করলে গোপাল? সবার জন্য আনা রসগোল্লা একাই শেষ করে দিলে। দেখি দেখি রসগোল্লার হাঁড়িটা দিন তো। হাঁড়ি নিয়ে কি করবে শুনি গোপাল? আগে দেখবো হাঁড়িতে ফুটো আছে কিনা। এই নিন, ধরুন। হাঁড়িটা আবার ফেরত দিলে কেন? ওটাও খেয়ে নাও। আগে পেট ভরে গেছে মন্ত্রী মশাই, আপনার খিদে পেলে আপনি খেতে পারেন এই মাটির হাঁড়িটা। পেটুক কোথাকার। গোপাল, এ তুমি কিন্তু বড় অন্যায় কাজ করলে। তুমি নিজের সঙ্গে সঙ্গে আমাদের ভাগের রসগোল্লাগুলো খেয়ে নিলে। ওই রসগোল্লাগুলো আমার পেটে যাবে বলেই আজ রাজসভায় এসেছিল মহারাজ। আহ, শান্তি। দেখেছেন মহারাজ, এক হাঁড়ি রসগোল্লা খাওয়ার পরও গোপাল কি সুন্দর ভুঁড়ি ফুলিয়ে বসে আছে। মাঝে মাঝে ইচ্ছে করে গোপালের ভুঁড়ি মেরে ফাটিয়ে দিতে। যার যত রাগ সব আমার এই ভুঁড়ির উপর কেন বলুন তো? আমার ভুঁড়ি তো কারোর কোনো ক্ষতি করেনি। না না গোপাল, তুমি দিন দিন বড্ড পেটুক হয়ে যাচ্ছ। এইভাবে চলতে থাকলে যে মহা বিপদ। কিসের বিপদ মহারাজ? আজ গোপাল নিজের ভাগের রসগোল্লার সঙ্গে সঙ্গে আমাদের ভাগের রসগোল্লাও খেয়ে নিয়েছে। তে এইভাবে চলতে থাকলে গোপাল একদিন গোটা কৃষ্ণনগর রাজ্যের প্রজাদের ভাগের খাবারই তো একাই খেয়ে নেবে। ঠিক বলেছেন মহারাজ। মহারাজ তো আর জানেন না, এখানে আসার আগে আমি গিন্নির ভাগের ভাত আর ভোলা ময়রার দোকানের এক কড়া মাখা সন্দেশ শেষ করে দিয়ে এসেছি। মহারাজ যদি জানতে পারতেন তাহলে তো সোজা আকাশ থেকে পড়তেন। গোপালকে আর এই কৃষ্ণনগর রাজ্যে রাখা উচিত হবে না, না হলে একদিন আমরা সবাই অনাহারে মরব। মন্ত্রী মশাই ঠিক বলেছেন মহারাজ। গোপালকে আজই রাজ্য ছাড়া করুন। হ্যাঁ হ্যাঁ, গোপালকে আজই রাজ্য ছাড়া করুন। গোপাল একটা রাক্ষস। কদিন পর গোপাল খাবার না পেয়ে আমাদের ধরে ধরে খাবে। হ্যাঁ, ধুর, একা এক হাঁড়ি রসগোল্লা খেয়েছি বলে তখন থেকে অনেক অপমান সহ্য করেছি। আর নয়, আমি চললাম। চলোই যাক রাজসভা। শোনো গোপাল, দাঁড়াও। যা, গোপাল মনে হয় খুব রাগ করেছে। যত সব উটকো ঝামেলা। আরে বাবা, পৃথিবীর বুকে মানুষের জন্মই হয়েছে পেট ভরে খাওয়া দাওয়া করার জন্য। এদিকে সবার পেটে খিদে, মুখে লাজ। এ আমার একদম সহ্য হয় না। ইচ্ছে করে সব কটার ঘাড় ধরে মটকে দিই। ও ভোলা মায়েরা। না গোপাল না, আমি তোমার কাছে আর সন্দেশ বিক্রি করব না। না। কেন কেন? তুমি আমার কাছে সন্দেশ বিক্রি করবে না কেন? তুমি আগে আমার ওই আগের দামটা শোধ করে দাও তো। আমি পয়সা দেবো বললাম তো। চাই না পয়সা, চাই না। কেন কেন? ভয় গো ভয়ে। যেভাবে তুমি ওই এক কড়া মাখা সন্দেশ মুহূর্তের মধ্যে শেষ করে দিলে, তাতে করে আমার ওই গোটা দোকানটা খেয়ে ফেলা তোমার কাছে কিছুই অসম্ভব নয়। তাই আমি ঠিক করেছি যে তোমার কাছে আর ব্যবসা করব না। হ্যাঁ। দূর, কিন্তু মহাজালায় পড়া গেল। আরে আরে আরে, আমি যে চোখে অন্ধকার দেখছি। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দিনে দুপুরে অপহরণ। হ্যাঁ মহারাজ, মহারাজ, মহারাজ। সাহেব, কাজ হয়ে গেছে। ভেরি গুড। এবার উহার মুখের কাপড়টা খুলিয়া দাও। এ কি, ভোলার দোকান থেকে আমি কোথায় এলাম? তুমি এখন আমাদের চাবুটে আসিয়াছ। আজ থেকেই তুমি আমাদের সঙ্গেই থাকিবে। মামা বাড়ির আবদার পেয়েছো? আজ থেকে আমাদের সঙ্গে থাকিবে? কেন থাকিব? আমায় কি পাগলা সারমেও কামড়াইয়াছে? তুমি আমাদের নকল করিতেছো? তোমার এত বড় সাহস! এই গান দিয়ে খুলি করিয়া তোমার মাথার খুলে উড়াইয়া দিব। ইউ ইউ ইডিয়েট! ওরে বাবা রে, না না, আপনারা মহান। আচ্ছা, আপনারা মানুষ খুন করেন গান গাইতে গাইতে? নো 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 নো, ইহা হইল গান। গান মানে জানি আমি। চুপ করো বেশুরা! ইহা ওই গান না হে, ইহা হইল বন্দুক। বন্দুক, ইউ নো, বন্দুক, পিস্তল।
আজ থেকে তুমি আমাদের হইয়া কাজ করিবে। আমরা যা যা বলিব তুমি তাই শুনিবে, না হয়ে আমরা তোমাকে এই গান দিয়া উড়াইয়া দিব। সর্বনাশ! না না, আপনারা যা বলবেন আমি তাই করব। ভেরি গুড, ভেরি গুড। হা 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 হা। এবার আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে একটি চিঠি লিখিব। চিঠিতে বলিব কাল আমরা গোপালকে সঙ্গে নিয়া কৃষ্ণনগরের রাজ্যে যাইব রাজ্য দখল করিতে। ইয়েস, তারপর আমরা জলপথ ধরিয়া সোজা হামলা করিব। আমাদের সঙ্গে গোপাল থাকিবে, তার ফলে রাজা কৃষ্ণচন্দ্র আমাদের কিছুই করিতে পারিবে না। এইবার বুঝেছি আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণ। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে? দুটো লোক ওই ঘোড়ার গাড়িতে করে এসে আরে আরে আরে, আমি যে চোখে অন্ধকার দেখছি। ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও! ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দিনে দুপুরে অপহরণ! না মহারাজ, মহারাজ, মহারাজ! সে কি, ওরা গোপালকে অপহরণ করে নিয়ে গেছে? কিন্তু কিন্তু ওরা কারা? তা তো জানি না মহারাজ, ওদের মুখে ওই কালো কাপড় বাঁধা ছিল। আপনি শান্ত হয়ে বসুন মহারাজ, আপদ গেছে বাঁচা গেছে। গোপালের যা খাই খাই স্বভাব, ওরা গোপালের পেট ভরাতে না পেরে আবার গোপালকে ফিরিয়ে দিয়ে যাবে। না 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 না, হাজার হোক গোপাল আমার রাজসভার একজন সদস্য। আমি চুপ করে বসে থাকি কেমন করে বলো তো? মহারাজ, মহারাজ একটু আগে একজন ঘোড়ায় চেপে এসে এই চিঠিটা রাজবাড়ির দরজার সামনে ফেলে দিয়ে গেছে। আমরা তার মুখ দেখতে পারিনি। তাই নাকি? কই দেখি চিঠিতে কি লেখা আছে। সর্বনাশ! এই যে হুমকি চিঠি। মহারাজ, চিঠিটা কে পাঠিয়েছে? ইংরেজরা। গোপাল ওদের কাছেই আছে, আর ইংরেজরা আগামীকালই জলপথে আমাদের রাজ্য আক্রমণ করবে বলে লিখেছে। আমি তাহলে আজই কৃষ্ণনগরের সমস্ত ফেরিঘাটে ওই সৈন্য নামিয়ে দিচ্ছি মহারাজ। কিছুতেই ইংরেজদের এই রাজ্যে ঢুকতে দেবো না। হ্যাঁ। না না, ভুলে যেও না সেনাপতি, ইংরেজদের কাছে আমাদের গোপাল আছে। আমরা ওদের আটকালে যদি ওরা গোপালের কোনো ক্ষতি করে দেয়। ওরে বাবা, কাল তাহলে যুদ্ধ লাগবে। আমি বাড়ি গেলাম মহারাজ, আমার পেটটা কেমন মোচড় দিচ্ছে। এক্ষুনি না গেলেই এখানেই আমারও শরীর খারাপ লাগছে মহারাজ, আমার মাথাটা না বনবন বনবন করে ঘুরছে, আমি পালাই। আমারও মাথা ঘুরছে, আমার জ্বর এসেছে, আমিও যাই। যা, ইংরেজদের আক্রমণের কথা শুনেই সবাই পালিয়ে গেল। হ্যাঁ, এবার তাহলে কি হবে মহারাজ? হায় রে হায়, আমার মানুষটা যে কোথায় চলে গেল ভগবান, তুমি একটু দেখো। হায় হায় হায়, আমার মানুষটা নিশ্চয়ই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। মানুষটা মোটে খালি পেটে থাকতে পারে না। কি জানি মানুষটা রাগ করে কোথায় গিয়ে বসে আছে। গোপাল তো আমাদের দুইজনের খাবার একা খাইয়া শেষ করিয়া দিবে। করিলে আর কি করা যাইবে? আজকের রাতটা যেমন করিয়া কাটাইয়া দিতে পারলেই হইবে। কাল তো আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর আক্রমণ করিব। করাচ্ছি আক্রমণ। আমি তাহলে আমাদের অস্ত্র রাখিবার বাক্সটা গুছাইয়া রাখি। কাল সকাল হইলেই আমরা গোপালকে সঙ্গে নিয়ে নৌকা করিয়া রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। এই গোপাল, আগে তুমি পেট ভরিয়া খাও, আরো খাবার লাগিলে খেয়ে নেবে। শেয়ার বলতে এরা তো পুরো জামাই আদর করে রেখেছে আমাকে। তোমাদের জমিয়ে রাখা কামাই যখন খেয়ে পালাবে গোপাল জামাই, তখন বুঝবে ঠেলা। কাল চাহক করে এই বাক্সটা আগে সরাতে হবে, তারপর জমবে খেলা।
আপনি এখনো ঘুমোননি? না রানী, মাথা এখন অনেক দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। ওহ, কাল যে কি হবে কে জানে। আপনি চিন্তা করবেন না, গোপাল যখন ওদের কাছে আছে তখন গোপাল নিশ্চয়ই মনে মনে কোনো ফোন দিয়ে এঁটে রেখেছে। আপনি মাথা ঠান্ডা রাখুন, গোপালের ওপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি ওদের চেনো না রানী, ওরা ইংরেজ, ওদের কাছে আধুনিক সব অস্ত্র আছে, ওদের সঙ্গে আমরা যে পেরে উঠবো না। তাছাড়া গোপাল আছে ওদের কাছে, ওদের ওপর আক্রমণ করলে ওরা যে আর গোপালকে আস্ত রাখবে না। গোপাল, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমাদের কৃষ্ণনগরে যাইতে হইবে। এই তো গোপাল হাজির সাহেব। তাড়াতাড়ি নৌকায় চড়িয়া বসো, ফাস্ট ফাস্ট। এই কাঠের বাক্সে কি আছে সাহেব? নিশ্চয়ই খাবার দাবার। তুমি বড় পেটুক আছো গোপাল, এটা খাবার না হয়ে গান আছে, গান। কৃষ্ণচন্দ্রের রাজ্যটা নিজেদের নামে করিতে আমাদের সাহায্য করিবে এই অস্ত্র। গোপাল থাকতে ওটি হবে না। ঘুঘু দেখেছো, ফাঁদ তো দেখনি। কি ভাবিতেছো গোপাল? তাড়াতাড়ি উঠিয়া এসো। ওরে ওরে বাবা রে, হাই তোমার ওজন কত গোপাল? তোমার ভারী যে এই নৌকা ডুবিবার উপক্রম হইল। গোপাল, তোমার ওজন কত? আগে অনেকদিন নিজের ওজন মাপা হয় না সাহেব, তবে লোকে বলে আমি নাকি একাই 100। সেনাপতি, আমি হুকুম না করলে তুমি নিজে থেকে কিছুই করবে না, এই আমি কিন্তু বলে দিলাম। তাতে হিতে বিপরীত হতে পারে। আজ্ঞে মহারাজ, কিন্তু গোপাল আর আমাদের কৃষ্ণনগর রাজ্য দুটো একসঙ্গে বাঁচানো যাবে বলে আমার কিন্তু মনে হয় না। সেরকম হলে আমি ইংরেজদের কাছে হার স্বীকার করে নেব, কিন্তু গোপালের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ গোপাল, চুপ করিয়া বসো, না হইলে তোমার ভারে নৌকা ডুবিয়া যাইবে। চুপ করে কিভাবে বসি বলুন তো ইংরেজ সাহেব? সকাল থেকে পেটে কিছুই যে পড়েনি, আর আমি আবার খালি পেটে বেশিক্ষণ চুপ করে বসতে পারি না। হবে হবে হবে, একটু চুপ করিয়া বসো। এই ডাঙায় উঠিয়া আমি আগে তোমাকে পেট ভরিয়া খাবার খাওয়াইব, তারপর কৃষ্ণনগর রাজ্য আক্রমণ করিব। ওই তো মহারাজ। মহারাজ, আমার জন্য খাবারের ব্যবস্থা করুন মহারাজ। গোপাল, গোপাল তুমি চুপ করিয়া বসো। ইউ ইডিয়েট! না হইলে আমরা সবাই ডুবিয়া মরিব। বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে আমি মরে যাব। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন। ওই তো একটা নৌকো এই দিকেই আসছে। ওটা গোপাল না? গোপাল এমন লাফালাফি করছে কেন? আগো, আমাদের এক্ষুনি নৌকা হালকা করিতে হইবে, মহারাজ। না হইলে আমরা ডুবিয়া মারা যাইব। কিন্তু কি করিয়া হালকা করিবে নৌকো? মাগো, বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে আমি মরে যাব মহারাজ। হয় 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 হয়, হে তুমি কি করিলে? আমাদের অস্ত্র সব জলে ডুবিয়ে গেল। অস্ত্র না ফেলিলে আমরা ডুবিয়া যাইতাম। এই তো বুদ্ধি, আমার বুদ্ধি কাজ করেছে মহারাজ। ইংরেজদের কাছে এখন আর কোনো অস্ত্র নেই, আমরা এখন নিরাপদ মহারাজ। সেনাপতি, এক্ষুনি ওদের বন্দী কর। গোপাল, এসব তাহলে তোমার বুদ্ধি ছিল? আগে হ্যাঁ সাহেব, সব গোপালের বুদ্ধি। গোপাল, এসব যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। আগে ইংরেজরা ভেবেছিল আমাকে অপহরণ করে বন্দুকের ভয় দেখিয়ে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা ওরা হাতিয়ে নেবে। সেই মতন ওরা নৌকাতে বন্দুকও তুলেছিল। তাহলে সেই বন্দুকগুলো গেল কোথায়? কেন? মা গঙ্গার কাছে। গোপালের ওজনের ভারে ওরা নৌকা থেকে বন্দুক ফেলে নৌকা হালকা করতে বাধ্য হয়েছে। তোমার এত ওজন গোপাল? আগে শুধু আমার নয়,
আমার সঙ্গে এই যে আমি তোমাকে ছাড়িব না গোপাল, এর বদলা আমরা নেবই নেব। আগে কারাগার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বার করুন, তারপর বদলা নেবেন। যা, এই দুটোকে ধরে কারাগারে ঢুকিয়ে দে। সাবাস গোপাল, সাবাস। আমি কিন্তু বড় চিন্তায় ছিলাম। আগে ইংরেজদের কাছে উন্নত মানের অস্ত্র আছে মানছি, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আর কারুর কাছে নেই। তোমার কাছে কি আছে গোপাল? বুদ্ধি আর ওজন। কারণ মাথায় বুদ্ধি থাকলে ওজনকেই অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়। নিন নিন, অনেক হয়েছে, এবার আমাকে কিছু খেতে দিন, বড্ড খিদে পেয়েছে। আবার উফ, এত বেলা হয়ে গেল, এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না। কি যে করি। এই বৃষ্টিতে আজও তোমার রাজসভায় যেতে দেরি হয়ে যাবে গো। দেরি সে তো রোজই হয়। আগে দেখো রাজসভায় যেতে পারি কি না। যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যেতে গেলে যে পুরো ভিজে যাব, আর ভিজে গেলেই অসুখে পড়বো। তখন এই তোমাকে এই আমার সেবা করতে হবে বলে দিলাম। মরণ, সে তো আমার রোজই তোমার সেবা করতে হয় গো। রোজ রান্না করো, ধুতি কেচে দাও, এগুলো কি সেবা নয়? যত সব। আমি বলছি বৃষ্টি ধরলে তবে যাবে। বৃষ্টি থামবে বলে মনে হয় না। না, আমার আজ রাজসভায় যাওয়াও হবে না। এত কামাই করলে না, এবার তোমার চাকরি যাবে। তোমার আর কি, যত সমস্যা তো আমার। কি হলো গো? বাড়ি ভেঙে গেল গো। হায় 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 হায়। আহ গিন্নি, একটু চুপ করো দেখিনি, দেখি ভালো করে কি হলো। কি গো, তুমি আবার দাঁড়িয়ে ভিজছো কেন গো? এক্ষুনি ঢুকে এসো বলছি। অনেক হয়েছে ওই মাথা মোছা। ওই কখানি চুল, তাতে অত মুছলে সেগুলো যাবে। বলি এবার কি করবে? বৃষ্টিটা একটু কমলো বলে মনে হচ্ছে না, কিন্তু আবার জোরে বৃষ্টি এলে পুরো বাড়িটাই ভেঙে পড়বে, এ আমি বলে দিলাম। হ্যাঁ, না না, এখন আমি বাড়ি সারাতে পারবো না। তার পারবে কেন? কিপটে বুড়ো, বাড়ি ভেঙে পড়লে তুমি এই বাড়িতেই বসে থাকবে, আমি বাপের বাড়ি চলে যাব, এ আমি বলে দিলাম। হ্যাঁ। আহ গিন্নি, খালি এক কথা, যেটা বোঝো না সেটা নিয়ে আর কথা বলো না তো। তাই না? আমি কিচ্ছু বুঝি না। না, যত বোঝো তুমি। তা আমি কি বুঝি না শুনি? এই বাড়ি সারিয়ে কোনো লাভ নেই। এটা তুমি ঠিক বলেছো। আমার বহুদিনের শখ একটা দোতলা বাড়ি। বাবা, বহুদিনের শখ, আগে তো বলনি, এই প্রথম শুনলাম। বললে কি আর তুমি পারতে? এখন বানাও, একটা দোতলা বাড়ি বানাও তো। আচ্ছা, একটা দোতলা বাড়ি বানাতে কত খরচা তোমার ধারণা আছে? ও সব আমি শুনতে চাই না। তোমার যা দরকার তুমি মহারাজের কাছে চাও। দেখি কি হয়। এবারে ফসল বেশি বৃষ্টির জন্য নষ্ট হয়েছে, প্রজারা ঠিকমতো খাজনা দিতে পারছে না। এই সময় মহারাজকে দিতে পারবে? বলি অত ভাববার কি আছে? তুমি সাহায্য কেন পাবে না? তুমি আগে চেয়ে দেখো। তবে মহারাজ না দিলেও আমি কিন্তু কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ, আমার দোতলা বাড়ি চাই। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি হচ্ছে সীতার মতো, খালি বলে সোনার হরিণ চাই, সোনার হরিণ চাই। এদিকে আমি রামচন্দ্রের মতো বনবাসে যেতে পারলেই বাঁচি। আগে দোতলা বাড়ি বানাবে, তারপর তুমি বনবাসে যাও আর যেখানে খুশি যাও। আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা তোমার হবে কেন? আমার মাথা তুমি ব্যথা করে দিচ্ছ। উফ, একবার মুখ ফসকে কি বলে ফেললাম, ব্যাস অমনি শুরু হয়ে গেল। রাজসভায় গোপাল কাল আসেনি, আজও এখনো পর্যন্ত এলো না। না, আমার বিশেষ চিন্তা হচ্ছে। আপনি শুধু শুধু চিন্তা করছেন মহারাজ। গোপাল এমনিতেই ভীষণ কুঁড়ে, এটা তো সবাই জানে। মন্ত্রী,
তাহলে তুমি বলতে চাইছো রাজসভায় আসতেও গোপালের আলস্য? না না না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। মহারাজ, গোপালের সব কিছুতেই আলস্য। আমি একটার পর একটা উদাহরণ আপনাকে দিতে পারি। তা কিরকম শুনি? আপনি যখন কোনো সমস্যার কথা বলেন তখন আমরা সবাই কত রকম আলোচনা করি, কিন্তু গোপাল প্রায় চুপ করে থাকে। আমি এই ব্যাপারে গোপালকে জিজ্ঞাসা করেছিলাম। গোপাল আমার কথার উত্তরে কি বলেছিল জানেন? না, জানি না। তা এখন বলো। গোপাল আমাকে বলেছিল ওর কাজ হচ্ছে মহারাজকে হাসানো, কারণ ও রাজসভার মাইনে করা ভাঁড়। জটিল আলোচনায় নাকি ওর নিজেরই হাসি পায়, তাই চুপ করে থাকে। বেশ বেশ বেশ, আরও আছে মহারাজ। আচ্ছা, সে কথা না হয় পরে শোনা যাবে। তার আগে জানতে চাই গোপালের খবর কারো কাছে আছে কিনা। মহারাজ, গোপালের সাথে আমার আজ সকালে দেখা হয়েছিল। তো সেই কথাটা আগে বলবে তো। আমি দেখলাম গোপালের মুখ ভার। প্রশ্ন করাতে বলল ওর বাড়ি নাকি ভেঙে গেছে। গোপালের বাড়ি ভেঙে গেছে? কি সর্বনাশ! তাহলে গোপাল কি এখন পথে বসে আছে? না মহারাজ, ওরকম ভাঙেনি যাতে গোপাল পথে বসে। তুমি কি নিজের চোখে দেখেছো পণ্ডিত? না মানে কি বলেছি মহারাজ, দেখুন আর একটা নমুনা। গোপাল হচ্ছে মিথ্যে কথা বলার রাজা। আসলে নানা ছুতোয় ওর আজকে কামাই করার শখ। দেখুন, বৃষ্টিতে নদীতে ভালো মাছ পেয়েছে, সেই মাছ বসে বসে ধরছে। না, আজকে দেরি হয়ে গেল। মহারাজের থেকে ঠিক কতটা সাহায্য চাইবো সেই হিসাব নিকাশ করতেই বেলা হয়ে গেল। সাবধানের মান নেই মহারাজ, দেখবেন গোপাল এসেই ওর বাড়ি ভাঙার কথা বলে সাহায্য চাইবে। আহা, আগে গোপালকে আসতে দাও। তবে মহারাজ, গোপালের কুষ্ঠিতে কিন্তু আমি বাড়ি ভাঙার লক্ষণ দেখতে পাচ্ছি। আমার মনে হয় কথাটা মিথ্যে নয়, তবে এও দেখতে পাচ্ছি গোপালের কুষ্ঠিতে। আপনি বরং মহারাজের কুষ্টি নিয়ে ভাবলে আমাদের এই কৃষ্ণনগরের উন্নতি হয়। মন্ত্রী এসেছে, গোপাল এসেছে। এই তো গোপাল। নিজের জায়গায় বসো গোপাল। মহারাজ, একটা কথা বলি। বলো কবি, বলো। গোপাল কি ভুলে গেছে হাসাতে, নাকি তার মন পড়ে আছে ভাঙা বাসাতে? বাহ মহারাজ, একদিক থেকে ভালোই হলো, আমাকে আর কষ্টের কথা কষ্ট করে বলতে হলো না। গোপাল, তোমার বাড়ি ভেঙে গেল কি করে? পুরনো হলে যা হয় আর কি, অনেকদিন সারানো হয়নি, এত বৃষ্টি। বুঝলাম গোপাল, তোমার একটু এখন কঠিন সময় যাচ্ছে। তা তোমার বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ মহারাজ, কিন্তু মহারাজের কাছে আমার একটা আর্জি ছিল। বলে ফেলো গোপাল। ভাবছি এবার একটা পাকা দোতলা বাড়ি না হলেই নয়। হ্যাঁ, সে তো ঠিকই, নইলে আবার ঝড় চলে বিপদ হবে। মহারাজ, আমার কাছে একটা দোতলা বাড়ি বানাবার মতো অর্থ নেই, তাই যদি আপনি কিছু সাহায্য করেন তাহলে এই মরশুমে আমার বাড়িটা হয়ে যায়। কি সর্বনাশ! গোপাল, তোমার হলো কি? তুমি মহারাজের কাছে সাহায্য চাইছো সামান্য একটা বাড়ির জন্যে? মন্ত্রী মশাই, একটা বাড়ি কখনো সামান্য হতে পারে কি? নিশ্চয় গোপাল, যেখানে রাজ্যের প্রজারা ঠিকমতো খেতে পাচ্ছে না কারণ ফসল নষ্ট হয়েছে, সেখানে তোমার বাড়ির জন্যে মহারাজ কি সাহায্য করতে পারেন? গোপাল একটা দরকারি চেয়েছে, আর এটুকু সাহায্য আমরা রাজকোষ থেকে তো করতেই পারি। না মহারাজ, রাজকোষের অবস্থা খুব খারাপ। আমি খাজাঞ্চিকে এক্ষুনি ডেকে আনছি, যদি আপনি অনুমতি করেন। ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী তুমি খাজাঞ্চিকে ডেকে পাঠাও। মহারাজ, খাজাঞ্চি নেই, ওকে বাইরে থেকে আমি ডেকে আনছি। মন্ত্রী মশাই, না বলছি আপনি আমাকে এখানে ডেকে আনলেন কেন? মানে আপনি বললে আমি সোজা রাজসভাতেই। এত কথা বলো না খাজাঞ্চি, আমি যা বলছি মন দিয়ে শোনো। গোপাল একটা বাড়ি করবার মতলব করছে, আর এটা কিছুতেই আমি হতে দেব না। আহা, আমারও একটা বড় বাড়ি হলে বেশ হয় কিন্তু। সব হবে, শুধু আমার কথা শুনে চলো।
রাজকোষের অবস্থা এখন কিরকম? এইবার খাজনা আদায় ভালো মতো না হলেও এই গেলবার যা আয় হয়েছিল তাতেই আমাদের রাজকোষ এখনো ভর্তি। এর উল্টো কথা তুমি মহারাজকে বলবে। মন্ত্রী, তোমার অনেক দেরি হলো যে। মহারাজ, আমি খাজাঞ্চিকে খুঁজেই পাচ্ছিলাম না। খাজাঞ্চি ওর বাড়িতে ছিল না। ওরও মহারাজ বাড়ি অনেকটা ভেঙে গেছে, তাই নির্জনে বসে কাঁদছিল, তাই না খাজাঞ্চি? আগে হ্যাঁ মহারাজ, মানে ভাবতেই আমার এখন কান্না পাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কেঁদো না। মহারাজ, আমাদের খাজাঞ্চি শুধুমাত্র ওর বাড়ি সারাতে চায়, সেটা প্রয়োজন, আর সেটাও করা যাবে না। আপনি খাজাঞ্চির মুখ থেকেই শুনুন। মহারাজ, আমাদের খুব দুর্দশা চলছে। আমাদের না প্রজাদের খাজাঞ্চি? আমি প্রজাদের কথাই বলছি মহারাজ। এই অবস্থায় রাজকোষের ভাঁড়ার শূন্য। এখন আমি মরে গেলেও আপনার থেকে সাহায্য নিয়ে আমার বাড়ি সারাতে পারবো না মহারাজ। আহা, দেখেছেন মহারাজ, দেখেছেন কি অসামান্য দেশভক্তি? আর গোপাল সেখানে একটা আস্ত বাড়ি, তাও আবার দোতলা। হ্যাঁ, আমাদের রাজকোষের এত খারাপ অবস্থা হলে তো দেখছি নবাবের কাছে মুখ দেখানোই দায় হয়ে উঠবে। এই সব হলো মন্ত্রীর শয়তানি, আমি বেশ বুঝতে পারছি, কিন্তু উপায় আমি খুঁজে পেয়েছি। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি নিজে নবাবের কাছে গিয়ে প্রজাদের দুর্দশার কথা বলে খাজনা মকুব করতে বলবো। বলবে গোপাল, বলবে। হ্যাঁ, তুমিই পারো। নবাব তোমাকে পছন্দ করেন বলেই তো আমি জানি। কিন্তু গোপাল, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রজাতির এই অবস্থা আর রাজকোষের এই অবস্থা, সেখানে তোমার পাকা দোতলা বাড়ির জন্য অর্থ সাহায্য করা মানে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমি বুঝতে পেরেছি মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, এখন আপনার সাহায্য করার প্রয়োজন নেই। এই বিলাসিতা যে এখন করা উচিত হবে না, এটা গোপাল তুমি বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আমি সবটাই বুঝতে পেরেছি। ব্যাটা ঠিক কি বলতে চাইছে আর কি ধান্দা নিয়ে নবাবের কাছে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। গোপাল, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের এমন অবস্থা যে তোমার একটা বাড়ি করার জন্য সাহায্য করতে পারছে না। আগে নবাব বাহাদুর, কি বলবো, আপনি নিশ্চয়ই জানেন কৃষ্ণনগরে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রায় বন্যার অবস্থা। নদীর পাড়ে অনেকের বাড়ি ধসে তলিয়ে গেছে। দুদিন পরে আমার এই মাটির বাড়িও নদীর বুকে তলিয়ে যাবে, তাই বাড়িটা করা খুব প্রয়োজন। গোপাল, তোমাকে তো আমি বহুদিন আগেই আমার দরবারে চেয়েছিলাম। তোমার মতন একজন রসিক লোকের আমার খুব প্রয়োজন। তুমি আর তোমার গিন্নি এই মুর্শিদাবাদে এসে থাকতে পারো। আগে তা হয় না নবাব বাহাদুর, কৃষ্ণনগরের সঙ্গে আমার আত্মার টান, আমার সবকিছু তো ওখানেই কিনা। আর তুমি কিনা মুর্শিদাবাদে এসেছো নবাবের কাছে বাড়ি তৈরির সাহায্য প্রার্থনা নিয়ে। আমি অনেক আশা নিয়েই এসেছি নবাব বাহাদুর। তোমাকে সাহায্য আমি করতেই পারি, কিন্তু কেন করব সেটাই হলো আসল কথা। ঠিক বলেছেন হুজুর, আসল কথা হলো আমরা কেন সাহায্য করব? তোমাকে দিয়ে আমাদের কোনো উপকার কবে হয়েছে বলো? নবাব বাহাদুর, আপনি যা কিছু করবেন সেটা আমাকে ভালোবেসেই করবেন, এটাই আমার আশা। আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না। বেশ, আপনার কাছে আরেকটি আর্জি আছে। আবার কি? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কৃষ্ণনগর এখন খাজনা দেবার জায়গায় নেই। বাহ, খাজনা মুকুব করতে হবে, তোমার বাড়ি করতে হবে, আর কত কি চাই তোমাদের? নবাব বাহাদুর, চাওয়ার কি কোনো শেষ আছে? তবে অন্য উপায় দেখি না যে। ঠিক আছে ঠিক আছে, খাজনা মুকুব। আমি খবর পেয়েছি এইবার সত্যিই ফসল নষ্ট হয়েছে, একই সাথে আমার বাড়িও নষ্ট হয়েছে। তোমার একটা দোতলা বাড়ি চাই, কিন্তু গোপাল তোমার তো বয়স হয়েছে, দোতলা বাড়ি নিয়ে কি করবে? সিঁড়ি ভেঙে উঠতে নামতে হাঁপ ধরে যাবে। আমারই হয়, আর তোমার বয়সের তো কোনো ঠিক ঠিকানা নেই। না নবাব বাহাদুর, আমার দোতলা বাড়ি চাই, সেই জন্যই আমি এত দূর চলে এসেছি। এমনি এমনি তো হবে না গোপাল, তোমার একটু বুদ্ধি খরচা করতে হবে। আমি দেখতে চাই তোমার বুদ্ধির ধার এখনো আছে নাকি সেখানে মরচে পড়েছে।
যদি মরচে পড়তে দেখি তাহলে বুঝবো তুমি সত্যিকারের বুড়ো হয়েছো। কিন্তু কোনো কিছু নয় গোপাল, কোনো কিছু নয়। সত্যিকারের বুড়ো হলে তোমার আর দোতলা বাড়ি হবে না। তা নবাব সাহেব আমাকে কি করতে হবে? তুমি যদি সিঁড়ি বা মই ছাড়া আমার দোতলা মহলের একেবারে ওপরে উঠতে পারো, তবেই একমাত্র তুমি তোমার বাড়ি করার জন্য সাহায্য পাবে। তুমি করে দেখাও, আর কোনো কথা নয়। বেশ, তাই হবে। আমি সিঁড়ি বা মই ছাড়া আপনার দোতলা মহলে উঠে যাব। এ কি, তোমার কি পাখির মতো ডানা গজাবে নাকি? আপনি প্রস্তুত থাকুন নবাব সাহেব, ওই দোতলা মহল থেকে আপনি আমার গলার স্বর খুব শিগগিরই শুনতে পাবেন। বেশ, আমি তোমার গলার স্বর শোনার অপেক্ষায় রইলাম। খুব বড় মুখ করে তো নবাব বাহাদুরকে বলে দিলাম, কিন্তু মাথায় যে কিছুই আসছে না। নবাবের দোতলা মহলে উঠতে হবে, অথচ কোনো মই বা সিঁড়ি ব্যবহার করতে পারবো না। এ কি জ্বালা! এই বলি, সকাল থেকে বসে আছো আর বিড় বিড় করছো, মাথাটা মনে হয় একেবারে গেছে। মাথার আর কি দোষ বলো, খারাপ তো হতেই পারে। তা তো ঠিকই, আমার কপাল গো কপাল। বলি একটু শান্তিতে থাকতে দেবে নাকি? গিন্নি, এখন চুপ করো তো, আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও। খিদে পেয়েছে বললেই হয়, এ বসে বিড় বিড় করছো কেন? আমার তো ওই একটাই কাজ, খেতে দেওয়া। তুমি বসো, আমি ভাত নিয়ে আসছি। ভালো ইলিশ মাছ আছে। বাহ বাহ বাহ। ওই পুঁটির মা দিয়ে গেল, বললো দাদা খাবে। হ্যাঁ, তাই নিয়ে এসো। আসলে যেটা মনে হচ্ছে, নবাব সাহেব ইচ্ছে করেই এরকম একটা শর্ত দিয়েছে যাতে আমাকে কোনো সাহায্য করতে না হয়। আমি কিভাবে দোতলায় উঠবো সিঁড়ি বা মই ছাড়া? উফ, আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। এই সময় যদি কেউ আমাকে একটা ভালো পরামর্শ দিতে পারতো। আরো একটা মাছ দাও দেখি, আর কয়েক হাতা ভাত দাও। বাবা, লোকের মুখে শুনি বয়সকালে খাওয়া কমে যায়, এর দেখি উল্টো। যতদিন যাচ্ছে তত খাওয়া বাড়ছে, বেড়েই যাচ্ছে। খেতে হবে না, কত চিন্তা আর পরিশ্রম বলো তো আমার। পরিশ্রম করলেই আমার খিদে বেড়ে যায়, বুঝলে? কি ছাইপাঁশ বসে বসে চিন্তা করছো আর বলছো কিনা পরিশ্রম করছো? তোমার কোনো কাজ নেই, সারাদিন ঝুড়ি ঝুড়ি খাও আর হাতির মতো ভুঁড়ি বাড়াও। কি বললে গিন্নি? হাতি? বাহ গিন্নি, তোমার জবাব নেই। আমলোজা, হাতির কথা শুনে এত আনন্দ হলো কেন? ভীমরতি একেই বলে। ওর নাম কি মাহুত? নাম ওর চঞ্চল, কিন্তু কিন্তু ও খুব শান্ত হাতি, যা বলি তাই শোনে। বাহ, তাহলে তো বেশ। এই শোনো, মুর্শিদাবাদ যেতে হবে, বুঝলে? অনেকটা দূরের পথ। তা তোমার চঞ্চল শান্ত থাকবে তো? আগে উপযুক্ত পারিশ্রমিক পেলে চঞ্চল শান্ত থাকবেই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আগে চলো, ঠিক মতো থাকলে পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না। আগে হুজুর, যথা আজ্ঞা। এই অন্ধকারের জন্যই অপেক্ষায় ছিলাম। চল রে চঞ্চল, আস্তে আস্তে ওই দোতলা মহলের পিছনে গিয়ে দাঁড়াই।
সুপ্রভাত নবাব বাহাদুর। মার্জনা করবেন নবাব সাহেব, কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে যে আপনার ঘুম ভাঙাতে বাধ্য হলাম। কি ঘটনা উজির? আমাদের এই দোতলা মহলের বারান্দায় গোপালকে দেখা গেছে। হ্যাঁ, সে কি? কি করে? সিঁড়ির সামনে তো প্রহরী। তোমরা কি ঠিক দেখেছো? আমি নিজের চোখে দেখিনি, তবে গোপাল যদি উঠেও থাকে কোনো সিঁড়ি বা মই ছাড়া উঠেছে। কি করে সম্ভব? কেউ নেই উজির। আগে যে গুজব ছড়াচ্ছে তার আমি গর্দান নেবো। নবাব বাহাদুর, তাই তো, টুকি কিন্তু গোপালেরই গলার স্বর। টুকি, কিন্তু ওকে দেখা যাচ্ছে না কেন? ভূত নাকি? নবাব বাহাদুর, টুকি উজির, শিগগিরই খবর নাও গোপাল মরে গেছে কিনা। গোপাল, টুকি, গোপাল, গোপাল তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? যদি মানুষ হও তাহলে সামনে এসো, আর আর যদি ভূত প্রেত অন্য কিছু হও তাহলে এক্ষুনি চলে যাও। না শুনলে নবাব সাহেব, ভূত হলে তো গর্দানও নেওয়া যাবে না। হ্যাঁ নবাব বাহাদুর, আমি মানুষই আছি বটে। তুমি উঠলে কি করে? চঞ্চল, এই দেখুন নবাব সাহেব, এই আমার সিঁড়ি, এই আমার মই। আমি ওর পিঠে চড়েই আপনার দোতলা মহলে উঠে পড়ি। সাবাস গোপাল, তোমার জবাব নেই। তোমার বুদ্ধিতে যে একটুও মরচে পড়েনি সেটা আমি বেশ বুঝতে পারছি। এখন আমার কথা আমি রাখবো। তোমার দোতলা বাড়ি করার জন্য যতটা সাহায্য প্রয়োজন সেটা আমি দেবো। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই বলো নবাব বাহাদুরের জয়। না গোপাল, এটা তোমার বুদ্ধির জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। গিন্নি, আমি একটু বেরোচ্ছি গো। বেরোচ্ছ মানে? বেরোচ্ছি। আর যেখানে যাও না কেন আগে আমার জিনিস কটা এনে দিয়ে যাও। তোমায় আবার কি এনে দিতে হবে? ভোলা মরার দোকান থেকে শেরখানেক দই, শেরখানেক ছানা আর মাখা সন্দেশ। তা আজ কি আমার বিয়ে, যে সব দই মিষ্টি ছানা দিয়ে ভূত ভোজন করাবে? এই কথা চিনি দেখো, বলি ভূত ভোজন করাতে যাব কেন? আজ শিবরাত্রি না? তা শিব ঠাকুর তো শুনেছি শুধু বেলপাতা দিলেই তো সন্তুষ্ট। দই মিষ্টি খান বলে তো বাপের জন্মে শুনিনি। শিব ঠাকুরের নয়, আজ বাড়িতে মেয়ে জামাই আসবে। ও, তাহলে আমার সেই অপদার্থ অকর্মণ্য জামাইয়ের জন্য এত আয়োজনের ঘটা। তো মেয়ে জামাই আসবে কেন শুনি? বারে, আজ শিবরাত্রি না, মহারাজ এত বছর এত বড় করে শিব পুজো করছেন, আর সেই পুজোয় আমার মেয়ে আসবে না? তা শিবরাত্রি তো মেয়েদের পুজো, তা সে পুজোয় জামাই এসে কি ধুনোটা দেবে শুনি? শোনো কথা শোনো বড়র, মেয়ে এলে জামাই আসবে না? সে তোমার জামাই, তুমি আনতেই পারো, কিন্তু তার জন্য দই ছানা সন্দেশ আনতে পারবো না আমি। কি বলছো কি? ঠিকই বলছি। বেটার ছেলে যখনই আসবে গান্ডে পিন্ডে গিলবে, আর একবার এলে তো ঘাট থেকে নামতেই চাইবে না। এই দেখো, এত বাজে কথা শোনার সময় আমার নেই। যা বললাম তাই নিয়ে এসো। পারবো না। তাহলে আমিও আজ তোমার ভাত রেঁধে দিতে পারবো না। হ্যাঁ, এই দেখো গিনি, কথায় কথায় ভাতের খোঁটা দেবে না তো। বেশি খোঁটা দিলে না আমি কিন্তু একদিন সত্যি সত্যি ভাত রাধার লোক নিয়ে চলে আসবো। ভাত রাধার লোক আনবে মানে? মানেটা তুমি বুঝে নাও। এই বুড়ো, তুমি কি আবার বিয়ে করবে নাকি? করতেই পারি। বেশ সুলক্ষণা ছোটখাটো একটা বউ। তোমার মতো বুড়োর গলায় কোন মেয়ে মালা দেবে শুনি? বুড়োই হই আর যাই হই, পুরুষ মানুষ তো। ওই যে কথায় আছে না, হীরের আংটি আবার টেরা বাঁকা। একবার শুধু মুখ থেকে কথা খসালেই না দেখবে মেয়ে দেবার জন্য বাপ মায়েদের ভিড় লেগে যাবে। হ্যাঁ, আজ শিবরাত্রির দিনে তুমি এত বড় কথা বলতে পারলে? দেখো, তুমি যদি আজকের দিনে আমায় ভাত রেঁধে দেবে না বলতে পারো, তাহলে আমিও বিয়ে করব বলতে পারি। ঠিক আছে, তাই করোগে যাও। যদি আজকের মধ্যেই বিয়ে করে আনতে পারো তাহলে বুঝবো তোমার মুরদ। উত্তর
সকালবেলাতেই যত ক্যাচর ম্যাচর। যা, এই চলে গেল। এখন রাগের মাথায় যদি সত্যি সত্যি বিয়ে করে আনে, ওরে বাবা, তাহলে আমার কি হবে গো? হে বাবা শিব ঠাকুর, লোকটার মাথাটা ঠান্ডা করে দাও ঠাকুর, হে শিব ঠাকুর। রানীমা, রানীমা ঘরে আছেন? এসো গোপাল এসো। আমায় ডেকে পাঠিয়েছেন কেন রানীমা? শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। আজ তো শিবরাত্রি, সকলেই আজ শিবের আশীর্বাদ পাওয়ার জন্য তার মাথায় জল ঢালে। কিন্তু জানো কি, আজকের দিনে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। ওমা, তাই নাকি? জানতাম না তো। মহারাজ তো এবার খুব ঘটা করে শিব পুজো করছেন, আর আমার ইচ্ছে আজ রাতে আমি শিব আর পার্বতীর বিয়ে দেব। সে তো খুব ভালো কথা রানীমা। শুধু মুখে ভালো কথা বলে চলবে না, বিয়ের কেনাকাটা দায় দায়িত্ব তোমাকেই নিতে হবে গোপাল। এ আর এমন কি কথা রানীমা, আপনি আদেশ করলে আমি তা পালন করব না, এ কি হতে পারে? শোনো, একটা খুব ভালো দেখে বিয়ের টোপর কিনবে, তারপর কিনবে বিয়ের কনের জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি, আর বিয়েতে বরেরা যেমন পরে সেই রকম গরদের পাঞ্জাবি আর মোটা পায়ের ধুতি। কেমন? তা পাঞ্জাবিটা কত মাপের কিনবো? আমাদের শিব ঠাকুরের যা মাপ হয়েছে সেটা অনেকটা তোমারই মতো, তাই তোমার মাপে আনলেই চলবে গোপাল। ঠিক আছে রানীমা। এই নাও টাকা। ঠিক আছে রানীমা, আমি একেবারে আপনার মনের মতো সব কিছু কিনে নিয়ে আসবো। কতদিন বাদে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। এই মিনু, আজ তো তোমার আর তোমার মায়ের উপোস, তা আমার জন্য ভালো ভালো খ্যাটনের বন্দোবস্ত থাকবে তো, নাকি আমাকেও পেট শিটে দিয়ে থাকতে হবে? ওসব কিন্তু পারবো না বাবা। এখনো শ্বশুর বাড়িতে পা দিলে না, এর মধ্যে খ্যাটনের গল্প শুরু হয়ে গেল। সত্যি বাপু, তোমার মতো হ্যাংলা জামাই আমি আর দুটো দেখিনি, এই জন্যই না বাবা তোমায় দেখতে পারে না। দেখো, আমায় দেখতে পারে না সেটা তোমার বাবার ত্রুটি, আমার দোষ নয়। তবে আমি কিন্তু সাফ সাফ বলে দিচ্ছি বাবা, ভালো মন্দ খাবার না পেলে আমি কিন্তু ও বাড়ির ভিটে ছেড়ে নামবই না। সে আর জানি না, এখন একটু ভোলা ময়রার দোকানে চলো তো দেখি। কেন ভোলা ময়রার দোকানে আমরা যাব কেন? ঘরে জামাই আসছে তাই যাবে তোমার বাবা? এই, তোমার লজ্জা করে না? বলি এতদিন হলো আমাদের বিয়ে হয়েছে, এতবার আমাদের বাড়ি গিয়ে গান্ডে পিন্ডে গিলেছো, কিন্তু কোনোদিন তো হাতে করে চারটে গুজিয়াও নিয়ে যাওনি। আজ কিন্তু আমি তোমাকে ছাড়ছি না, নিদেন পক্ষে এক সের মাখা সন্দেশ তোমায় নিয়ে যেতেই হবে। এই সেরেছে, এক সের মাখা সন্দেশের যে অনেক দাম। সে যত দামি হোক না কেন, আজ তোমাকে নিয়ে যেতেই হবে, না হলে যে বাবার কাছে আমার আর মুখ থাকে না। চলো তো, চলো চলো চলো। এই যে ভাই দোকানদার, ভালো করে একটা বিয়ের টোপর দাও তো দেখি। বিয়ের টোপর? একেবারে কোণের মুকুট শুদ্ধ চাই তো? হ্যাঁ, তাই দাও, তবে দেখতে যেন খুব ভালো হয়। দাঁড়াও, দেখাচ্ছি। এই এই দেখো। কি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তা একরকম পছন্দ হয়েছে। তা গোপাল দাদা, তোমার মেয়ের বিয়ে তো অনেক দিন আগেই হয়ে গেছে, আজ আবার টোপর কিনছো কার বিয়ের জন্যে? টোপর যখন কিনছি তখন বিয়ে তো একজনের হবেই। তা সেই একজনটা কে দাদা? যদি বলি আমি। হ্যাঁ, বলো কি, এই বয়সে তুমি আবার বিয়ে করছো? করলে ক্ষতি কি? দেখো, বয়স হলেও আমি তো আর থুরথুরে বুড়ো হয়ে যাইনি, হাঁটতে পারি, চলতে পারি, এখনো দস্তুর মতো রোজগার করি। কিন্তু তাই বলে বিয়ে? দেখো, আমি বিয়ে করছি কি করছি না সে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন ভাই? পয়সা নাও, টোপর দাও, ব্যাস। চাপ বাবা,
পয়সা ফেরত না নিয়েই যে চলে গেল। কালে কালে যে কি সব হচ্ছে, বুড়ো বয়সে বিয়ের সাথ। চলো চলো তাড়াতাড়ি চলো, না হলে ওদিকে যে মাখা সন্দেশ শেষ হয়ে যাবে। গোপাল দাদার মেয়ে না, তাহলে মনে হয় বাবার বিয়েতেই এসেছে। একবার জিজ্ঞেস করে দেখি তো। এই এই মিনু, মিনু, বাবার বিয়েতে এলি বুঝি? বাবা? কার বাবা? কার বাবা আবার? তোর বাবা? ও বাবা, কি মজা! শ্বশুর মশাইয়ের বিয়ে, চুন হলুদ দিয়ে, তাহলে তো 1 মাস ধরে জবর খ্যাট হবে বাবা, খ্যাট 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 খ্যাট। তুমি থামো তো, সারাক্ষণ শুধু খ্যাটনের চিন্তা। আচ্ছা কাকা, আমার বাবার যে বিয়ে হচ্ছে সেটা তোমায় কে বললো? কে আবার বলবে? তোর বাবাই তো বললো। এই তো তোর আসার আগেই আমার দোকান থেকে সে বিয়ের টোপর কিনে নিয়ে গেল। সে কি? এই চলো তো দেখি। কোথায়? কোথায় আবার? আমাদের বাড়ি। দূর চাই, ভালো লাগে না। একবার বলে ভোলা মারের দোকানে চলো, একবার বলে বাড়ি চলো। আরে এমন এই লাগছে তো, টানছো কেন? এত জোরে টানলে হাত যে খুলে চলে যাবে। তখন ভালো মন্দ খাবার মুখে তুলবো কি করে? তুমি বুঝি খাইয়ে দেবে আমায়? চুপ, চলো। মা, ও মা, আজ নাকি বাবার বিয়ে? তার মানে এই কে বললো? দশকর্মা ভান্ডারের দোকানি কাকা বললো, তাকে নাকি বাবা বলেছে। শুধু তাই নয়, একটু আগে তার দোকান থেকে বাবা বিয়ের টোপরও কিনে নিয়ে গেছে। ওরে ওরে, কি বললি রে? ওরে আমার মাথা ভনভন, কান ঝনঝন করছে রে। ওরে ওরে ওরে, আমার চোখে অন্ধকার দেখছি রে। এই যে রানীমা, আপনার টোপর কি পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। তা আমার কনের বেনারসি আর বরের ধুতি পাঞ্জাবি? এই তো টোপরটা আগে নিয়ে এলাম, এবার নিয়ে আসবো বেনারসি আর ধুতি পাঞ্জাবি। আমি তাহলে এখন আসি রানীমা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওমা, ওমা চোখ খোলো। ওমা, এ কি হলো তোমার? ও মা গো! ওমা উঠে বসুন না। ওমা, কত আশা করে কদিন ধরে একটু ভালো মন্দ খাবো বলে আপনার বাড়ি এসেছিলাম, কিন্তু আপনি চোখ উল্টে থাকলে আমার কি হবে? আমার তো সব উল্টে যাচ্ছে। কে আমায় ভালো মন্দ খাওয়াবে মা? এই তুমি থামো তো। একদিকে বাবা বিয়ে করতে শুনে মায়ের এখনো জ্ঞান ফিরছে না, আর তার মধ্যে তোমার শুধু ক্ষয় ক্ষয় আর ক্ষয় ক্ষয়। এমন করে বকছো কেন? লোকে তো শ্বশুর বাড়ি খাবার জন্যই আসে। আমি কোথায়? এই তো মা, তুমি বাড়ির উঠোনে শুয়ে আছো। ওরে, আমার কি শুয়ে থাকলে চলবে রে? যেমন করে হোক তোর বাবার বিয়ে আটকাতেই হবে। যা 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 খুকি, তাড়াতাড়ি যা। গরু খোঁজার মতো খুঁজে দেখ টোপর কিনে তোর বাবা কোথায় গেল। যা যা খুকি, এক্ষুনি যা। বাবা, কি ঝকমারিতেই না পড়া গেল। কোথায় ভেবেছিলাম শ্বশুর বাড়িতে পা দেবো আর পাতে ভালো মন্দ খাবার পড়বে টপে টপ, কিন্তু দেখো এই রোদের মধ্যে শ্বশুর মশাইকে গরু খুঁজে বেড়াতে হচ্ছে, তবুও পাচ্ছি না শ্বশুর মশাই। ওই দেখো বাবা। কে বাবা? কার বাবা? কোথায় বাবা? আরে আমার বাবা গো, আমার বাবা। ওই দেখো। তাই তো। দরম, এমন করে কেউ চেঁচিয়ে ডাকে নাকি? বাবা শুনতে পাবে না? শুনতে পেলে তো ভালোই, সুর করে কাছে চলে আসবে। আর যদি সত্যি সত্যি বিয়ের মতলবে থাকে, তখন তো আমাদের দেখি পালিয়ে যাবে। তাহলে কি করব? দূর থেকে বাবার উপর নজর রাখতে হবে, দেখতে হবে বাবা কোথায় যায় কি করে। এখন এসো, এই ঝোপঝাড়ের মধ্যে চট করে লুকিয়ে পড়ি।
দেখেছো বাবা কাপড়ের দোকানে ঢুকলো। চলো তাহলে দোকানের জানলা দিয়ে উঁকি মেরে দেখি বাবা ভেতরে কি করতে গেল। কি গোপাল দাদা কি খবর গো? কতদিন বাদে আমার দোকানে এলে? শেষবার এসেছিলে বৌঠানকে সঙ্গে করে। তা বলো 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 দাদা, কি কিনবে বলো? একটা বেশ লাল টুকটুকে বিয়ের বেনারসি দেখাও দেখি। দাঁড়াও 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 দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, আমার দোকানের একেবারে সেরা বেনারসি। দেখো দেখো দেখো, পছন্দ হয়েছে? হ্যাঁ কি গো? খুব পছন্দ হয়েছে। তবে দাদা দাম একটু বেশি পড়বে। দামের জন্য তুমি কিচ্ছু ভেবো না, আর নগদেই কিনবো। তাহলে তো আর কোনো কথাই নেই। দেখেছো এমন লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনলো, আর আমরা কিছু চাইতে গেলেই বলবে পয়সা নেই। আর কি কিছু দেখাবো গোপাল দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাতে তো হবেই, আজকেই বিয়ে বলে কথা। তা ভাই বলছিলাম কি, তোমার দোকানে বিয়ের ভালো ধুতি আর পাঞ্জাবি পাওয়া যাবে? আরে পাওয়া যাবে না কেন? এমন ধুতি দেখাবো যে একেবারে তাক লেগে যাবে গো। তা পাঞ্জাবির মাপ কত? কেন আমার মাপের? তোমার মাপের মানে গোপাল দাদা, তুমি কি আবার বিয়ে করতে যাচ্ছ নাকি? দেখো ভাই, কাপড় বেচা তোমার কাজ, আমি বিয়ে করছি কি না করছি তা জেনে তুমি কি করবে? হ্যাঁ নাও নাও, বাজে কথা ছেড়ে ভালো দেখে ধুতি আর পাঞ্জাবি দেখাও। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। নিজের মাপের পাঞ্জাবি কিনছে, তাহলে তো আর কোনো সন্দেহই রইল না যে বাবা বিয়ে করছে। যাই এক্ষুনি বাড়ি গিয়ে মাকে সব কথা জানাতে হবে। ওরে ওরে আমার কি সর্বনাশ হলো রে! আজ কার মুখ দেখে উঠেছিলাম রে! ওরে কেন মানুষটাকে ভাতের খোঁটা দিতে গেলাম রে! ওমা ওমা, বাবার বিয়ে হচ্ছে। বলছিস কি? হচ্ছে মানে? হচ্ছে মানে করছে, বাবা বিয়ে করছে। মা গো মা, কি বলবো তোমায়, কাপড়ের দোকান থেকে লাল বেনারসি কিনলো, তারপর নিজের মাপের বিয়ের পাঞ্জাবি আর ধুতি। ও মা গো, আমার মাথায় কি বাজ বললো গো! এই বয়সে এসে কি করে ঘর করবো গো! হায় 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 হায়! ঘরে বসে কপাল চাপড়ে পড়ো না তো, তার চাইতে ওঠো, যেমন করেই হোক এই বিয়ে আটকাতে হবে। আমাকে বিয়ে আটকে কি হবে? তার চাইতে বিয়ে হলেই তো ভালো। শ্বশুর মশাইয়ের বিয়েতে 1 মাস ধরে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। তুই কি থামবে? ঠিক আছে থামলাম, এই মুখে কুলুপ। কি হলো মা, এক্ষুনি আমার সঙ্গে চলো। কোথায় যাবো? রানীমার কাছে। রানীমা? হ্যাঁ, রানীমার কাছে গিয়ে তুমি বাবার নামে আচ্ছা করে নালিশ করবে। এমন নালিশ করতে হবে যাতে করে বাবার এই বিয়ে বন্ধ হয়ে যায়। চল চল তাহলে চল। রানীমা, বিয়ের বেনারসি তারপর ধুতি পাঞ্জাবি পছন্দ হয়েছে তো? খুব খুব পছন্দ হয়েছে গোপাল, তুমি গিয়েছিলে বলেই এত সুন্দর সব জিনিস এলো। সত্যি পছন্দ আছে তোমার। সকাল থেকে তোমায় খুব খাটিয়েছি। যাও, এখন তোমার ছুটি, বাড়ি গিয়ে চান খাওয়া করে বিকেল বিকেল চলে এসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। রানীমাকে কি করে যে বলি, গিন্নি যা খেপে আছে তাতে বাড়ি গেলেও হয়তো ভাত জুটবে না। আসলে রানীমা, আজ তো শিবরাত্রি, আপনাদের বৌমার উপোস, তাই বাড়িতে উনুন জ্বলবে না। তাহলে একটা কাজ করো, আজ তোমাদের মহারাজের সঙ্গে এখানেই দুটো খেয়ে নাও। তবে ভাত পাবে না, ফল মূল আর ছানা সন্দেশ খেয়ে কাটাতে হবে। তাতে আমার কোনো অসুবিধা হবে না রানীমা, আসলে আমার এই জ্বালার মতো পেটটা ভরলেই হলো। তাহলে আমার সঙ্গে চলে এসো, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। ঠাকুর, শিব ঠাকুর, মানত করছি ঠাকুর, তোমার মাথায় ঘোড়া 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 জল ঢালবো ঠাকুর। শুধু আমার স্বামীর বিয়েটা আটকে দাও ঠাকুর, আটকে দাও। কি হলো মা, চলো। চল 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 চল। কি গোপাল, এতে পেট ভরবে না আরো দেবো?
না না রানীমা, এই যথেষ্ট। বাবা, আজ যে দেখছি গোপালের খুব খাতির। খাতির হবে না? জানো আমার শিব পার্বতীর বিয়ের জন্য ও কি সুন্দর টোপর, তার উপর বেনারসি শাড়ি আর ধুতি পাঞ্জাবি কিনে এনেছে। তাই নাকি? ভালো ভালো, তাহলে তো একটু খাতির করতেই হয়, কি বলো গোপাল? রানীমা, রানীমা গো, আপনি কোথায় রানীমা? এই সেরেছে, আমার পাগল পৌটা আবার এখানে এলো কেন? না, টুক করে পাশের ঘরে চলে যাই। রানীমা, আপনি কোথায় রানীমা? এই তো এখানে। এই তো মহারাজ আছেন দেখছি। মহারাজ, রানীমা, আপনারা এর বিচার করুন। সে না হয় করবো, কিন্তু তোমার অভিযোগটা কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে আবার? আপনাদের অতি প্রিয় ওই ওর বিরুদ্ধে। ওর ওটি কে? ও আমি নাম কি করে মুখে আনি বলুন তো? ও, তাহলে গোপালের বিরুদ্ধে। তা কি করেছে গোপাল? গোপাল কোথায় গেল? গোপাল, গোপাল! তাহলে নিশ্চয়ই পালিয়েছে। আর পালাবে নাই বা কেন? এই বয়সে এত বড় অন্যায় করা কি ধর্মে সইবে? আহা, গোপাল কি করেছে সেটা বলবে তো। বাবা আবার বিয়ে করছে, আর খুব সম্ভব আজ রাতেই। গোপাল বিয়ে করেছে? কিন্তু বিয়ে করার কারণ? ওরা কপালের কথা। আর কি বলবো রানীমা, আজ ভাত রাধা নিয়ে একটু খোঁটা দিয়েছিলাম বলে সে আবার বিয়ে করবে বলে আমায় শাসিয়ে চলে এলো। কিন্তু শাসানো আর সত্যি সত্যি বিয়ে করার মধ্যে অনেক তফাৎ গোপাল বউ, সেটা বোঝো। কিন্তু রানীমা, বাবা আজ টোপর কিনেছে, তারপর আমি নিজের চোখে বাবাকে বিয়ের বেনারসি আর বাবার নিজের মাপের বিয়ের পাঞ্জাবি কিনতে দেখেছি। দেখি রানীমা, আমার কপাল পুড়ছে আর আপনি হাসছেন। আরে দূর বোকা মেয়ে, ওগুলো আমি গোপালকে কিনতে দিয়েছিলাম। হ্যাঁ, আপনি? হ্যাঁ, আজ যেমন শিবরাত্রি, তেমনি আজই শিব দুর্গার বিয়ের দিন। তাই তোমাদের রানীমা আজ শিব দুর্গার বিয়ে দিতে চান, আর তার জন্যই গোপালকে দিয়ে এই কেনাকাটা। তার মানে বাবার বিয়ে নয়? না রে মুখপুরি, তোর বাবার বিয়ে নয়, বিয়ে হবে তোর বাবার বাবার, মানে সকলের বাবা, ভোলে বাবার। হ্যাঁ নয় হ্যাঁ। ঘরে তোমার মতো ভয়ঙ্করী থাকতে আর একটা প্রলয়ঙ্করী আনতে যাব কোন সাহসে গিন্নি? সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।